অমিত অটো চালাতো। একদিন অনেক কাজ হওয়ার কারণে রাত 12টা বেজে গেছিল। অমিত ঘরেই তখন ফিরছিল, আর তখন রাস্তায় অমিত একটা সুন্দর মেয়েকে দেখতে পেল। দাঁড়াও দাঁড়াও দাদা, দাঁড়াও। আরে ম্যাডাম, আপনি এত রাতে নির্জন জঙ্গলে কি করছেন? দাদা, আমি এখানে কাউকে চিনি না, এখানে নতুন এসেছি। কোথায় যাবেন আপনি? সে তাকে একটা কাগজ দিয়ে বলল, আমি এই ঠিকানায় যাব। ঠিক আছে ম্যাডাম। অমিত নিজের অটো চালাচ্ছিল, আর তখন ওর চোখ আয়নায় পড়ে গেল। আয়নায় রূপার আসল চেহারা দেখা যাচ্ছিল। রূপা একটা ডাইনি ছিল। হে ভগবান, এ কি সমস্যা এসে পড়ল! এই মেয়েটা তো একটা ডাইনি। ভগবান আমার রক্ষা করো, আমাকে বাঁচিয়ে নাও। দাদা ব্যাস, অটো থামিয়ে দিন, আমি এখানেই যাব। হে ভগবান, রক্ষা করো, ভগবান রক্ষা করো। কত টাকা হলো? অমিত টাকা না নিয়েই ভয়ের চোটে অটোকে পুরো গতিতে চালিয়ে নিজের ঘরে চলে যায়। কিছু না খেয়ে দিয়েই অমিত ঘুমিয়ে পড়ে। সকালে যখন উঠল, রাতে কি হয়েছিল গো? ভূত দেখে ফেলেছিলে নাকি? তুমি কি করে জানলে? আরে, আমি তো মজা করছিলাম। তুমি সোজা এলে আর কোনো কথা বললে না, খাবারও খেলে না, আর গিয়ে শুয়ে পড়লে। আমার কিছু মনে নেই। অমিত আর কমলা নিজেদের মধ্যে কথা বলছিল, আর তখনই রূপা দরজাটা খটখটালো। আমি কি ভেতরে আসতে পারি? রূপাকে দেখে অমিতের ঘাম ঝরতে লেগে গেল। আসুন, ভেতরে আসুন, আসুন। এই এলাকায় আমি নতুন। দাদা কাল আমার থেকে টাকা না নিয়ে ওখান থেকে চলে গেছিলেন। কোনো ব্যাপার নয়। কি হয়েছিল গো? তোমার এত বেশি ঘাম ঝরছে কেন শুনি? গরম, গরমটা আজকে খুব বেশি তো, হয়তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ। রূপা টাকা দিয়ে চলে গেল। অমিত আর কমলা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। তোমার শরীর ঠিক আছে তো? তুমি ওই মেয়েটা থেকে দূরেই থাকবে, তাতেই আমাদের ভালো হবে। আরে এসব কি বলছো গো তুমি? অমিত কাজ করতে বেরিয়ে চলে যায়। কমলা রূপার সঙ্গে দেখা করতে যায়। আরে দিদি, আপনি এখানে? হ্যাঁ, আমি ভাবলাম তুমি নতুন এসেছো, একা সব জিনিসপত্র ব্যবস্থা করতে পারবে না, এই জন্য আমি এখানে তোমার সাহায্য করতে চলে এলাম। খুব ভালো করেছেন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কমলা। আর তোমার? আমার নাম রূপা। সত্যি বলতে দাদা খুবই ভালো, উনি রাতে আমার সাহায্য করেছিলেন। রূপা নামটা খুবই সুন্দর। যদি তোমার কিছু সাহায্য লাগে তাহলে আমায় অবশ্যই বলো। কমলা ওখানে এক অদ্ভুত গন্ধ অনুভব করলো, আর ও ঘরে চলে গেল। রাত হয়ে গেল। অমিত আর কমলা তখন শুয়ে পড়েছিল। তখনই কমলা অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পেয়ে গেল। কমলা জানলা দিয়ে উঁকি মেরে বাইরে দেখল। তখন সে ডাইনিকে দেখতে পেল। ডাইনি, ডাইনি! আমি ছাড়বো না, ছাড়বো না আমি। আরে ওঠো গো, আরে ওঠো না, দেখো না বাইরে কে এসেছে। ডাইনি, আমি জানতাম এটাই হবে। এখন কেউ বাঁচবে না, আমরা সবাই মারা পড়ব। কি? তুমি এটা জানতে? হ্যাঁ? কিছু না, চুপচাপ শুয়ে পড়ো। দুজনে ঘুমিয়ে পড়ল। সকালে উঠেই অমিত এলাকার প্রধানের সঙ্গে কথা বলতে চলে গেল। প্রধানের সঙ্গে অমিতের বন্ধু সুমিত ছিল। অমিত, কি হয়েছে? খুব ভয় ভয় লাগছো। প্রধান বাবু, আমাদের কিছু একটা করতে হবে। কিন্তু হয়েছেটা কি আগে বলবে তবে না। আমাদের এলাকায় ডাইনি রয়েছে। কাল রাতে আমি আর আমার স্ত্রী কমলা দুজন ওই ডাইনিটাকে দেখেছি। ডাইনি কিছু বলছিল? হ্যাঁ, বলল যে রাতে আমি যাকে দেখে ফেলবো তাকে আমি ছাড়বো না। তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছো। আরে আমাদের এলাকায় কোনো ডাইনি নেই। প্রধানবাবু ওখান থেকে চলে গেল। অমিত আর সুমিত
নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। অমিত, আমাদের এলাকায় একটা নতুন মেয়ে এসেছে রে, খুব সুন্দরী, ওকে আমার খুব পছন্দ। সুমিত, তুমি দূরে থাকবে ওই মেয়েটার থেকে। কি হয়েছে, এইভাবে কেন বলছো? কারণ ওই মেয়েটাই আসল ডাইনি। তুমিও না দারুণ মজা করো ভাই। আমার কথা তোমাকে বিশ্বাস করতে হবে না, একদিন পছতাবে। একদিন প্রধানবাবু রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সামনে থেকে রূপাকে আসতে দেখে দাঁড়িয়ে পড়ল। তাহলে তুমি সেই নতুন মেয়ে? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি হলাম এই এলাকার প্রধান বাবু। আচ্ছা, তাহলে আপনি সেই প্রধান বাবু। আপনার যদি এখানে কোনো রকম সাহায্যের দরকার হয় তাহলে আমাকে বলে দেবেন। সাহায্য? সেটা তো তোর দরকার হবে আজকে। কিছু বললেন আপনি? কিছু না, আজ রাতে আপনি আমার বাড়িতে আসুন খাবার খেতে। রাত হয়ে গেল। অমিত আর তার স্ত্রী কমলা দুজনে ঘুমাতে পারে না। ওরা দুজন রাতে অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। তখনই অমিত বাইরে প্রধান বাবুকে দেখতে পায়। এই প্রধান বাবু একে এত রাতের বাইরে কি করছে? হবে কিছু কাজ করতে দাও না ওকে। আজ প্রধান ডাইনির হাত থেকে বাঁচবে না। তখনই রূপা প্রধানের কাছে চলে আসে। এখন এই রূপা প্রধানের কাছে কেন চলে এলো? সেই সময় রূপা ডাইনির রূপ ধারণ করে নেয়। হে ভগবান, রূপাই তো আসল ডাইনি। কমলা লুকিয়ে লুকিয়ে সব দেখতে থাকে। তখনই ডাইনি প্রধানের গলা ধরে হাওয়ায় চাকিয়ে ধরে। তোমার এত সাহস যে তুমি আমার কাছে আসবে? আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, আমাকে যেতে দাও। হ্যাঁ, আমি তোকে ছেড়ে দেব একেবারে চিরকালের জন্য। ডাইনি প্রধানের রক্ত চুষে চুষে তাকে মেরে ফেলে। এই সব দেখে অমিত আর কমলা খুব ভয় পেয়ে যায়। সকালে দুজনে নিজেদের মধ্যে কথা বলতে লাগে। এখন আমাদের কি হবে? এই রূপা এইভাবেই আমাদের সকলকে এক এক করে মেরে ফেলবে গো। এখন ভগবানই বাঁচাবে আমাদের সবাইকে। আমরা না এই জায়গাটা চিরকালের জন্য ছেড়ে দিয়ে চলে যাব। হ্যাঁ, এটাই ঠিক হবে। আমি আজ কিছু টাকা ধার করে নিয়ে আসছি, কাল আমরা এই এলাকাটা চিরকালের জন্য ছেড়ে দিয়ে চলে যাব। অমিত কাজের জন্য বেরিয়ে চলে যায়। কমলা ঘরে একাই থাকে। তখনই রূপা ওখানে চলে আসে। আমার বাড়িতে চিনি শেষ হয়ে গেছে, একটু কি চিনি পাওয়া যাবে? আজ এই ডাইনি আমাকে মেরে ফেলবে, আমার রক্ত খেয়ে ফেলবে। দিদি, দিদি, কি এত ভেবে চলেছো তুমি? কিছু না রূপা, কি যেন চাই তোমার? একটু চিনি দরকার ছিল। এক্ষুনি নিয়ে আসছি। কমলা রূপাকে চিনি দিয়ে দিল। রূপা তারপর চলে গেল। রাত অনেক হয়ে গেল। অমিত অটো নিয়ে বাড়ি ফিরছিল। আজকেও অনেক রাত হয়ে গেছে, ওই ডাইনির হাতে যদি আমি পড়ে যাই তাহলে জ্যান্ত বাঁচবো না। তখনই অমিত সুমিতকে দেখতে পেয়ে যায়। অমিত তারপর অটো থামিয়ে দিল। অমিত কিছু বলতে চাইছিল, তার আগেই অমিত ওখানে রূপাকে দেখতে পেয়ে যায়। হে ভগবান, এ তো ডাইনি রূপা। আজকে ও আমার বন্ধু সুমিতকে ছাড়বে না। আমি সুমিতকে মানা করেছিলাম, ও আমার কথা শুনলো না। যাই হোক না কেন, ওকে আমাকে বাঁচাতেই হবে। অমিত দুজনের পেছনে আসতে লাগলো। তখনই অমিত দুজনের কথাগুলো শুনতে পেয়ে গেল, আর অমিত লুকিয়ে লুকিয়ে শুনতে লাগলো। রূপা, তুমি সত্যিই খুব সুন্দর। সুন্দর? আর আমি? এটা বলে রূপা ডাইনির রূপ ধারণ করে নেয়। ডাইনি? এখন কেমন লাগছি তোকে আমি? হ্যাঁ, খুব সুন্দর তাই না? খুব সুন্দর তাই না? আমাকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও। অমিত কিছু করতে পারত, তার আগেই
ডাইনি সুমিতের গলা ভেঙে দেয় আর তার রক্ত খেতে লেগে যায়। অমিত এই সব দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি করে অটো নিয়ে বাড়ি চলে যায়। কি হলো গো, এত দেরি কি করে হয়ে গেল? হ্যাঁ, আর এত ভয় পেয়ে আছো কেন? হ্যাঁ, কমলা, ওই ডাইনিটা সুমিতকে আমার সামনে মেরে দিল। আমি ওখানেই ছিলাম, সব দেখছিলাম, কিন্তু কিছুই করতে পারলাম না। কি? সুমিতকে মেরে দিয়েছে ওই ডাইনিটা? হ্যাঁ, এখন এই ডাইনিটার কিছু করতেই হবে, না হলে আমাদের মধ্যে কেউই জ্যান্ত বাঁচবো না। আমি একজন বাবাকে চিনি, উনি আমাদের সাহায্য অবশ্যই করবেন। অমিত আর কমলা সকাল হতেই বাবার কাছে চলে যায় আর বাবাকে পুরো ঘটনার ব্যাপারে বলে দেয়। খোকা, আমি তোমার বন্ধুদের তো ফেরত আনতে পারবো না, কিন্তু এই ডাইনিকে আমি ছাড়বো না। এখন আর একটাও প্রাণ যাবে না। বাবা, দয়া করে কিছু করুন, এর সমাধান আছে। আমি যা বলবো ব্যাস তোমরা ওইটুকু করে রেখে দিও। আমি কাল তোমাদের ঘরে আসব। আপনি বলুন আমাদের কি করতে হবে? অনেকগুলো কাঠ জড়ো করে রেখে দিও, আর কাউকে কিছু বলবে না যে এইসব আমি তোমাকে করতে বলেছি। কমলা বাড়িতে ফিরে চলে আসে, যেমনটা বাবা ওদের বলেছিল সেইভাবেই অমিত অনেকগুলো কাঠ নিয়ে জমা করে রেখে দেয়। সন্ধে হয়ে গেল, তারপর বাবা ওখানে চলে আসে। নমস্কার বাবা। সদা সুখী থাকো খোকা। কাঠগুলোর ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ বাবা, হয়ে গেছে। রাত হয়ে গেল, বাবা পুজো করতে শুরু করে। তখনই রূপা ডাইনি হয়ে বাইরে চলে আসে। কার এত সাহস যে আমাকে ডেকে পাঠিয়েছে? আজকে আমি তার রক্ত খেয়ে ফেলবো। আমার সাহস হয়েছে, আজকে তোর শেষ দিন। তাহলে বল, তোর কোনো শেষ ইচ্ছে? হ্যাঁ, তোর রক্ত খেতে চাই। অমিত, কাঠগুলোয় আগুন লাগাও। অমিত কাঠগুলোতে আগুন লাগিয়ে দেয়। বাবা মন্ত্র পড়তে শুরু করে দেয়। ডাইনি যখনই বাবাকে মারার চেষ্টা করলো, বাবা ডাইনিকে আগুনে ধাক্কা দিয়ে দেয় আর ডাইনি আগুনে পুড়ে মরে যায়। এবার এই ডাইনি শেষ হয়ে গেছে, দ্বিতীয়বার কখনো ফেরত আসবে না। অনেক অনেক ধন্যবাদ বাবা। সেই দিনের পরে ডাইনি দ্বিতীয়বার কখনো আসেনি। অমিত আর কমলা হাসি খুশিতে থাকতে লাগলো। গুরুদেব, সবাই বলে যে গত রাতে উষার স্বামীকে একটা শিয়াল তুলে নিয়ে চলে গেছে। ওটা কি সত্যিই কোনো শিয়াল ছিল, নাকি শিয়ালের ছদ্মবেশে অন্য কেউ নিজের মায়াজাল তৈরি করছে? খোকা, এই কথাটাই তো গ্রামবাসীরা বুঝতে পারে না। আমি এই কথাটা পরিষ্কার বলে দিয়েছি যে সন্ধে হলেই নিজের নিজের বাড়ির দরজা বন্ধ করে দেবে, কারণ ও একটা রং বদলাতে পারা ডাইনি। বুঝতেও পারবে না যে কখন কার কার ছদ্মবেশে তোমার সামনে হাজির হয়ে যাবে, আর তুমি এই ব্যাপারে আন্দাজ অব্দি লাগাতে পারবেন। কিন্তু গুরুদেব, এটা কি সত্যি এই গ্রামে কোনো রং বদলাতে পারা এক ডাইনির নজর রয়েছে? গুরুদেবের পেছনের গল্পটা কি বলো না? আমার হিসেবে অনেক দেরি হয়ে গেছে বাচ্চারা, এখন তোমাদেরও বাড়ি চলে যাওয়া উচিত। সূর্য ডুবতে চলেছে, এই জন্য এইভাবে এত শীতল আর অন্ধকার সন্ধেবেলায় একা একা ঘোরা উচিত নয়। কিন্তু গুরুদেব, আপনি মৌসুমের জবাব দিলেন না। আপনি ওই ডাইনির ব্যাপারে আমাদেরকে বলতে কেন ভয় পাচ্ছেন? আসল সত্যি তো বড় মহাত্মা পণ্ডিত এমন অভাগা পূর্ণিমার সন্ধেবেলায় বলবেন না, তাহলে সেখানে আমি কে বলার? এখন তোমরা সবাই নিজেদের বাড়ি যাও, কিন্তু যাওয়ার সময় আমার সব কথাগুলোর বিশেষভাবে খেয়াল রেখো। কাউকে যদি দেখো তাকে না তো ডাকবে, আর যদি তোমাদের পেছন থেকে কেউ আওয়াজ দেয় তাহলে তাকে ভুলেও যেন উত্তর না দাও। ঠিক আছে গুরুদেব,
আমরা এখান থেকে চলি তবে। সূর্য ডুবতে চলেছিল। দুই ভাই বোন সৌরভ আর মৌসুমী একটা বুড়ো পণ্ডিতের কুটির থেকে বেরিয়ে যাচ্ছিল। প্রায় ওই দুজন ওই পণ্ডিতের খবর টবর জানার জন্য আসা যাওয়া করতে থাকতো। আজকে ওরা দুজন ওই পণ্ডিতের মুখ থেকে একটা রং বেরঙের ডাইনির কথাগুলো শুনে ওখান থেকে ফিরছিল। সৌরভ, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, ওই ডাইনি যে কোনো সময় এসে পড়তে পারে। বাড়িতে মা বাবা আমাদের অপেক্ষা করছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। হ্যাঁ, ঠিক বলেছো। কিন্তু তোমার কি এক মুহূর্তের জন্য তুমি এটা মনে করো যে যা কিছু গুরুদেব ওই ডাইনির ব্যাপারে বলল সেগুলো সত্যি হবে? কারণ আজ অবধি আমি তো কোনো রং বেরঙের ডাইনিকে দেখিনি। সৌরভ, তুমি চুপ থাকো, ওর নাম নিও না, আর চুপচাপ সোজা চলতে থাকো। চলো। দুজনে একটা জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল। তখনই সৌরভ একটা ছোট আকারের আইসক্রিম ভ্যান দেখতে পেয়ে যায়। সৌরভ ওই ভ্যানের দিকে ইশারা করে মৌসুমীকে দেখালো। আরে মৌসুমী, ওই দেখো আইসক্রিম। সত্যি বলছি দারুণ মজা হবে। দাঁড়াও সৌরভ, এইভাবে কোনো অজানা বস্তুর দিকে আকর্ষিত হতে গুরুদেব বারণ করেছিলেন আমাদের। আরে ছাড়ো না তুমিও, চলো আমরা ওখানে যাই। সৌরভ আইসক্রিম খেতে খুব ভালোবাসত। এই কারণে ও নিজেকে থামাতে পারল না আর দৌড়ে দৌড়ে ওই আইসক্রিম ভ্যানওয়ালার কাছে পৌঁছে গেল। ওই আইসক্রিম ভ্যানের কাছাকাছি আর অন্য কোনো মানুষজন ছিল না, এমনকি কোনো দোকানদারও অবধিও ছিল না। সৌরভ এই সুযোগের জমিয়ে লাভ ওঠালো আর কিছু না বিবেচনা করে ওই ভ্যানের ভেতর থেকে 2-3টে আইসক্রিম বার করে খেতে লাগলো। তখনই ওর পেছন থেকে একটা আওয়াজ গর্জন হলো। খাও বাচ্চারা, মন খুলে খাও, কারণ খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে খেয়ে ফেলবো। এই অজানা আওয়াজটা আর হাসিটা সৌরভ আর মৌসুমীর হুঁশ উড়িয়ে দিল। দুজনে আস্তে আস্তে পেছনে তাকালো। তখন ওরা পুড়ে যাওয়া খুস্কো খুস্কো চুল থাকা একটা মহিলাকে দেখতে পেল, যে ওদেরকে তাকিয়ে রয়েছিল। এমন মনে হচ্ছিল যেন ওই ডাইনির মধ্যে ভয়ঙ্কর খিদে রয়েছে। সৌরভ আর মৌসুমী দুজনে ওই ভয়ঙ্কর মহিলাকে দেখে ভয় পেয়ে যায়। তখনই সৌরভের মাথা ঘোরাতে লাগলো, যে কারণে ও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আর তখনই ওই মহিলা খুব দ্রুত গতিতে ওদের দিকে এগিয়ে এলো। সৌরভ আর মৌসুমী তাহলে গেল কোথায়? এই প্রশ্নটাই এখন ওদের পরিবারের মনেই চলে যাচ্ছিল, কারণ তখন রাত 12টা বাজে আর এখনো অবধি ওরা দুজন বাড়িতে ফিরে আসেনি। আরে জবা, আমাদের বাচ্চাগুলো কি জানি কোথায় রয়ে গেল? দুজনের মধ্যে কেউই এখনো অবধি ফিরে আসেনি। আরে আমাকে তুমি কেন বলছো? আমার তো নিজেরই খুব খারাপ অবস্থা হয়ে আছে। অথচ আমি 50 বার বুঝিয়েছি যে সন্ধে হওয়ার পরে বাচ্চাদের বাড়ির বাইরে যেন না পাঠানো হয়। আজকাল তো গ্রামের সব জায়গায় ওই রং বেরঙের ডাইনির চর্চা হয়ে চলেছে। তুমিও না জবা, যা মুখে আসে বলছো। শুভ কথা বললে তবে শুভ হবে। এমনিতেও বাচ্চারা আজকে জেদ করছিল যে ওরা গুরুদেবের সঙ্গে দেখা করতে যাবে, তাই আমি যেতে দিলাম। এতে এখন আমার ভুলটা কোথায়? আরে ওইসব তো আমি বুঝলাম, কিন্তু বাচ্চাদেরকে এইভাবে একা পাঠানোর কি দরকার ছিল? হ্যাঁ জবা, তুমিই ঠিক বলেছ, কিন্তু এখন আমাকে এটা বলো যে আমরা কি এইভাবেই ঝগড়া করে সময় নষ্ট করব, নাকি বাচ্চাদেরকে খোঁজার জন্য কোনো কাজ করব? তুমি নিজেও তো ওদের সঙ্গে যেতে পারতে, তাই না? তুমি বললে যে ওরা দুজন গুরুদেবের কাছে যাওয়ার জন্য জেদ করছিল। তাহলে তো আমাদেরকেও এক্ষুনি গুরুদেবের কুটিরে পৌঁছানো উচিত। এখন কি করতে হবে ওই পথ উনিই দেখাবেন।
হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। চলো তাড়াতাড়ি গুরুদেবের কাছে যাই। দুটো বাচ্চার একসঙ্গে উধাও হয়ে যাওয়ার কারণে অমিত আর জবা দুজন খুব চিন্তা আর হতাশ হয়ে গুরুদেবের কুটিরে এসে পৌঁছলো। ওরা দুজন ওই কুটিরের মাটির তৈরি দরজায় ঠকঠক করতে লাগলো। কিছুক্ষণ পর ওই বুড়ো পণ্ডিত নিজের কুটির থেকে বাইরে বেরিয়ে এলো। আরে তোমরা দুজন এত গভীর রাতে এখানে কি করছো? সব কুশল মঙ্গল আছে তো? আরে কি কুশল মঙ্গল গুরুদেব, আমাদের দুই বাচ্চা সৌরভ আর মৌসুমী নিখোঁজ হয়ে গেছে। এর মানে ওরা দুজন এখনো বাড়িতে পৌঁছয়নি? আরে গুরুদেব, আমাদের বাচ্চারা যদি বাড়িতে একেবারে ঠিক অবস্থায় চলে যেত তাহলে এত গভীর রাতে আপনাকে কেন কষ্ট দিতাম? এখন আপনি আমাদের কিছু সাহায্য করুন। কিন্তু আমি ওই দুজনকে সূর্য ডোবার আগেই ওদেরকে ছেড়ে দিয়েছিলাম। ওরা অবশ্যই বাড়িতে আছে। মহারাজ, আমাদের কথায় কি আপনার একটু বিশ্বাস হচ্ছে না? আপনি নিজে আমাদের বাড়িতে এসে দেখে নিন। ঠিক আছে, চলো আমি এক্ষুনি তোমাদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। এরপরে গুরুদেব সমেত ওরা দুজনও তাদের বাড়িতে পৌঁছে গেল। যেখানে দরজা খোলা মাত্রই ওরা বিছানায় সৌরভ আর মৌসুমীকে ঘুমিয়ে আছে দেখতে পেল। আমার বাচ্চারা সৌরভ, মৌসুমী, ভগবানকে কোটি কোটি ধন্যবাদ যে আমাদের বাচ্চারা একদম সুস্থ সবল বাড়িতে আছে। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুদেব, আপনি আমাদের সঙ্গে এত দূর এলেন। কোনো ব্যাপার না অমিত, শুধু এখন থেকে তোমাদের বাচ্চাদের খেয়াল রাখো। তখনই জবা চিৎকার করে ওঠে, হে ভগবান, হে কি হয়ে গেল আমার বাচ্চাদের? শুনছো? একটু একটু তাড়াতাড়ি এসো। এই দেখো। কি হয়েছে জবা? তুমি এইভাবে কেন চিৎকার করছো? যখন অমিত জবার কাছে এসে পৌঁছয় তখন ওরও গায়ে কাঁটা দিয়ে দিল। ও দেখতে পেল যে ওর দুটো বাচ্চার মাথা কেটে দেওয়া হয়েছে। আর দূর থেকে দেখার সময় এমন লাগছিল যে ওরা ঘুমোচ্ছে, কিন্তু কাছে গিয়ে দেখার পর জানতে পারা গেল যে ওদের দুজনের মাথা ওদের শরীর থেকে আলাদা কাটা পড়ে রয়েছে। অমিত আর জবা দুজনে নিজেদের বাচ্চার মৃতদেহ দেখে কষ্টে কাঁদতে লাগলো। তখনই পেছন থেকে ওরা একটা ভয়ঙ্কর হাসি শুনতে পেল। ওরা দুজন পেছনে তাকিয়ে দেখে, তখন ওদের মুখোমুখি একটা অন্য বিপদের সঙ্গে হয়ে যায়। ওরা দুজন দেখল যে ওদের সামনে এখন ওই রং বদলানোর ডাইনি দাঁড়িয়ে রয়েছে, যে গুরুদেবের ছদ্মবেশে ওদেরই সাথেই এসেছিল। ও হাসতে হাসতে বলল, দারুণ বোকা বানিয়েছি আমি তোদের দুজনকে। আমি তো তোদের দুটো বাচ্চাকে ঠিক এইভাবেই নিজের জালে ফাঁসিয়ে কবেই মেরে দিয়েছিলাম। কিন্তু তোরা যদি ওই পণ্ডিতের কাছে পৌঁছে যেতিস তাহলে হয়তো ওই পণ্ডিত আবার আমাকে জঙ্গলে বেঁধে দিত। এই জন্য আমি একটা দান খেললাম যে আমি ওরই ছদ্মবেশে এসে সবার সামনে পণ্ডিত হয়ে চলে এলাম। এখন আমি তোদেরকেও শেষ করে দেব। শয়তান ডাইনি, তুই আমাদের বাচ্চাদেরকে মেরে ফেললি, আমি তোকে জ্যান্ত ছাড়বো না। অমিত হাতে চাকু নিয়ে ওই ডাইনির দিকে এগিয়ে গেল, কিন্তু তখনই ওই ডাইনিটা একটা মন্ত্র পড়ল, যে কারণে অমিত ওই চাকু দিয়ে নিজেরই গলা কেটে ফেলল আর ছটপট করতে করতে মৃত্যুর শয্যায় শুয়ে পড়ল। দম আটকে যাওয়ার কারণে জবাও ছটপট করতে করতে মরে গেল। পরের দিন গ্রামবাসীরা যখন অমিতের দৃশ্য দেখল তখন তারা সবাই কেঁপে উঠল আর গুরুদেবকে ডেকে নিল।
হে ভগবান, এই দৃশ্য দেখে আমার বুকটা জ্বলে উঠছে। আমার এই দুজনকে একা বাড়িতে পাঠানোই উচিত ছিল না। এই সব ওই ডাইনিরই কাজ, যে নিজের রং বদলে খেলা খেলছে, তারপর নিজের উদ্দেশ্যটাকে পুরো করছে। গুরুদেবের হিসেবে গত রাতে সে নিজের কুটিরে উপস্থিতই ছিল না। সে তখন কোনো পূজা করতে গেছিল, আর এই কথাটা ওই ডাইনিটা আগে থেকে জানত যে এটার খুব লাভ উঠিয়েছে, আর গুরুদেবের ছদ্মবেশে ষড়যন্ত্র করে আর নিজের রক্তের পিপাসা মিটিয়ে নেয়। গুরুদেব সমস্ত গ্রামবাসীদেরকে একটা মায়াবী তাবিজ দিয়ে দিল, যেটা গ্রামের সব সদস্যদেরকে তাদের বাড়ির বাইরে ঝুলিয়ে রাখতে বলল, যে কারণে ওই রং বদলানো ডাইনির মায়াটা আর কাজ করবে না। গ্রামবাসীরা গুরুদেবের নিয়ম পালন টালন করে ওই তাবিজটাকে নিজেদের বাড়ির বাইরে ঝোলানো শুরু করে দিল, যে কারণে গ্রামে যে ভুতুড়ে ঘটনাগুলো হচ্ছিল কম হতে লাগলো। কিন্তু আজকেও ওই রং বদলানো ডাইনি কোনো একজনের সন্ধান করে চলেছে। তাই যদি ও সুযোগ পায় তাহলে ও আরো একটা শিকার পুরো করে ফেলবে। ভীমপুর গ্রামে গত 10 বছর ধরে সবাই অন্ধকার হওয়ার পরে নিজের নিজের বাড়ি থেকে বাইরে বেরোয় না। অন্ধকার হওয়ার পরে ভীমপুর গ্রামে বিনুনি করা ডাইনি ঘুরে বেড়ায়। আজ আমাকে যে হোক করে বাঁচিয়ে নাও এই বিনুনি করা ডাইনির থেকে। হে ভগবান, বাঁচিয়ে নাও, প্লিজ বাঁচিয়ে নাও ভগবান, বাঁচিয়ে নাও। তখনই জোরে জোরে হাওয়া বইতে শুরু হয়ে যায়, আর রাজুর ভয় আরো বেশি বেড়ে যায়। ওর ঘাম বেরোতে শুরু হয়ে যায়। ও বারবার পেছনে ঘুরে ঘুরে দেখে যাচ্ছিল। না না না, পেছনে কেউই নেই, নেই, কেউ নেই। কিন্তু রাজু যখনই সামনে তাকালো, চুলের বিনুনি করা ডাইনি ওর ঠিক সামনে দাঁড়িয়েছিল। না না, বাঁচাও বাঁচাও আমাকে, কেউ, বিনুনিওয়ালা ডাইনি এসে গেছে। রাজু দৌড়ে যাচ্ছে, আর পেছন থেকে বিনুনি চুল চলে আসে, রাজুর পায়ে জড়িয়ে ধরে, আর তারপর ডাইনি নিজের চুল দিয়ে রাজুকে টেনে কুয়ো অবধি নিয়ে যায়। না না, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। ডাইনি রাজুর কোনো কথা শুনল না, আর ওকে কুয়োতে ঠেলে দিল। রাজু সাঁতার কাটতে জানে না। ও জলে হাত পা ছুঁড়তে ছুঁড়তে শেষে মরে যায়। গ্রামের কোনো লোক রাজুর সাহায্য করতে পারল না। পরের দিন রাজুর লাশ কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসে। গ্রামের লোকেরা রাজুর জন্য আফসোস করছিল, কিন্তু তাদের মনে বিনুনিওয়ালা ডাইনির ভয়ও ছিল। কিছুদিন পর গ্রামে এক নববিবাহিত স্বামী স্ত্রী আসে। দুজনের জুটি খুব ভালো ছিল, সবাই ওদেরকেই দেখে যাচ্ছিল। মোহন, সবাই আমাদেরকে এইভাবে কেন দেখছে? আরে তুমি চিন্তা করছো কেন? গ্রামে আমরা নতুন এসেছি, সেই জন্য হয়তো সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এমনিতেও এটা গ্রামের লোকেদের স্বভাব। আমার কিন্তু খুব অদ্ভুত লাগছে। আগে গিয়ে ফ্রেশ হয়ে নি, তারপর গ্রামের সবার সঙ্গে কথা বলবো, তারপর তোমার আর অদ্ভুত লাগবে না। মোহন ওই মহিলার বাড়িতে যায়, যেখানে ও ভাড়ার জন্য ঘরের কথা বলেছিল। কি আপনার এই গ্রামে ট্রান্সফার হয়েছে? হ্যাঁ কাকি। কাকি বারবার প্রিয়ার বিনুনি চুলের দিকে দেখে যাচ্ছিল। এটা দেখে প্রিয়া আরো বেশি চিন্তায় পড়ে গেল। কাকি, আপনি আমার চুলের দিকে এইভাবে কেন তাকিয়ে আছেন? আপনি নয় শুধু
গোটা গ্রামের লোক আমাদের দুজনকে এইভাবে দেখছে যেন কোনো ভূত দেখে ফেলেছে। হ্যাঁ, একদম ঠিক বলেছ তুমি। এই গ্রামে বিনুনিওয়ালা ডাইনির ছায়া ঘুরে বেড়ায়, সেই জন্য এই গ্রামে কেউ চুলে বিনুনি করে না। যদি তোমাদের দুজনের প্রাণ প্রিয় হয়ে থাকে তাহলে চুল কেটে ফেলো আর এই গ্রাম ছেড়ে কোথাও চলে যাও, না হলে ওই বিনুনিওয়ালা ডাইনি তোমাদের দুজনকে মেরে ভূত বানিয়ে দেবে। এসব এখানে এরা কি বলে যাচ্ছে? ভূত প্রেত, আমি এসব বিষয় একদম বিশ্বাস করি না। আমি চুল কাটবো না। এই চুল বাড়ানোর জন্য আমার কত বছর লেগে গেছে, ব্যাস সেটা শুধু আমিই জানি। আমি চুল কাটছি না। কাকি, আপনি এখানে আপনার ঘর দেখিয়ে দিন। কাকি কিছুই বলল না, শুধু আঙুল দিয়ে পাশের একটা ঘরের দিকে ইশারা করে দিল। প্রিয়া আর মোহন ওই ঘরের ভেতরে ঢুকে পড়ল। ওদের দুজনেরও বুড়ি কাকির কথায় বিশ্বাস ছিল না। মোহন, তুমি বেছে বেছে এই গ্রামটাই পেলে? এখানে সবাই বিনুনিওয়ালা ডাইনি থেকে ভয় পায়। সত্যি সত্যি এরকম কিছু হয়ে থাকে তাহলে কি হবে? কি তুমিও এই বোকা গ্রামের লোকেদের কথা বিশ্বাস করছো? মোহন, তবু সত্যি কি এই গ্রামে বিনুনিওয়ালা ডাইনি থাকতে পারে? আমি তো এইসব কিছু প্রথমবার শুনছি। আর এমনিতেও যদি এইসব সত্যি সত্যি হতো তাহলে আমাদের সেই নিয়ে অত ভাবা উচিত নয়। আমরা এই গ্রামে শুধু কয়েকদিনের অতিথি। দুজন একে অপরের সঙ্গে কথা বলতে বলতে শুয়ে পড়ল। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। আজ রাতে প্রিয়া ভয় পেয়ে উঠে পড়ে। এমন মনে হলো যেন কেউ আমার নাম নিয়ে ডাকছে আমায়। প্রিয়া মোহনের দিকে তাকালো, তারপর অন্যদিকে দেখলো। ওর ঠিক পাশে বিনুনিওয়ালা ডাইনি বসেছিল। মোহন, মোহন তাড়াতাড়ি ওঠো। মোহন, মোহন তাড়াতাড়ি ওঠো। মোহন, ওখানে দেখো, ওখানে কে দেখো। ওঠো মোহন। কে তুমি? তোর মরণ। প্রিয়া আর মোহন দরজা দিয়ে বাইরে পালাচ্ছিল, কিন্তু ডাইনি প্রিয়াকে ওর চুল ধরে টেনে নেয় আর ওকে আবার বিছানায় টেনে নেয়। বাঁচাও! বিনুনিওয়ালা ডাইনি মোহনকে নিজের চুল দিয়ে গলা টিপে মেরে দেয়। প্রিয়া দৌড়তে দৌড়তে হাঁপিয়ে পড়ে। ওখানেই পাশে বট গাছের লম্বা লম্বা ডালের সাহায্যে ও লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ছিল। আস্তে আস্তে ওই ডাল ডাইনির চুলে বদলে যায়। প্রিয়া ভয় পেয়ে যায়, আর যখনই ও ওপরের দিকে তাকালো তখন ডাইনি নিজের চুল দিয়ে প্রিয়াকে ওপরের দিকে টেনে নেয়। না না না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে যেতে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই গ্রামে শুধু আমারই চুল থাকবে। তুই যদি চাস আমি তোকে ছেড়ে দিই তাহলে ঠিক আছে, যা। ডাইনি প্রিয়াকে ওপরে গাছ থেকে নিচে ছেড়ে দেয়। পরের দিন রক্তে লথপথ প্রিয়ার মৃতদেহ সব গ্রামবাসীরা দেখে। এটা দেখে গ্রামের সবাই তান্ত্রিককে ডাকার সিদ্ধান্ত করল। সন্ধে অবধি তান্ত্রিক গ্রামে চলে আসে, আর সেই বট গাছের ঠিক নিচেটায় নিজের যজ্ঞ শুরু করে দেয়। ওই গাছের কাছে ডাইনির চুল অবধি পেয়ে যায় ওই তান্ত্রিক। এই ডাইনি, আমার সামনে আয়। আমি জানি তুই এখানেই কোথাও আছিস।
তাড়াতাড়ি সামনে আয় ডাইনি। আহ! এই! এই তান্ত্রিক, তোর কি চাই? তোকেও এখানে মেরে ঝুলিয়ে দেব। আমি যা যা জিজ্ঞেস করব সেগুলোর সঠিক সঠিক উত্তর দিতে থাক, না হলে ভালো হবে না। তুই আমার শক্তির ব্যাপারে জানিস না ডাইনি, তুই ভাবতেও পারবি না আমি তোর সেই অবস্থা করে দিতে পারি। তুই এদের সবাইকে কেন মারছিস? আমিও এই গ্রামেই থাকতাম, আমার নাম গঙ্গা। ওই ঠাকুর 12 বছর আগে। আরে গঙ্গা, তুই আমাকে বিয়ে করে নে, তোর চুল আমায় খুব ভালো লাগে। বিয়ে আমি তোর সঙ্গে করব না, তোর মতো নোংরা লোক আমি কোথাও দেখিনি। আচ্ছা তাহলে আমার নোংরামিটাও দেখে নে এবার। ওই ঠাকুর আমার চুল ধরলো আর আমাকে গ্রাম থেকে বাইরে টেনে টেনে নিয়ে গেল। আমার পুরো শরীর ছিলে গেল, আমি শুধু কাঁদতেই থাকলাম। কেউ আসেনি আমাকে বাঁচানোর জন্য। ও আমাকে টানতে থাকলো যতক্ষণ না আমি মরে গেলাম। এই জন্য আমি এই গ্রামের সবার থেকে প্রতিশোধ নিচ্ছি। তাহলে এর মানে তুই গ্রামের সবাইকে মারতে থাকবি? হ্যাঁ, যদি পারি তাহলে তোকেও মেরে ফেলবো। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে দিল। ডাইনি ছটপট করল আর শেষে ডাইনি তান্ত্রিকের বোতলে বন্দী হয়ে গেল। তান্ত্রিক বোতল ওঠালো আর জঙ্গলের দিকে রওনা দিল। ওই বোতলের ভেতর থেকে ডাইনি চিৎকার করলো, কিন্তু ও বাইরে বেরোতে পারছিল না। বিনুনিওয়ালা ডাইনি এখন বোতলে বন্দী হয়ে গেছে। জয় পাটিয়ালা শহরে বাস করা একজন ব্যক্তি। একদিন জয় কোনো কাজে তার ঘরের কাছের মলে কিছু কেনার জন্য বার হয়। আর যখনই ও জিনিসপত্র কিনে বেরোতে লাগলো, তখন মলের ম্যানেজার তাকে বলে, স্যার, আপনি আমাদের লাকি কাস্টমার, এই জন্য আপনাকে আমাদের এই আলিশান হোটেলে 3 দিন আর 2 রাত থাকার সুযোগ পাচ্ছেন স্যার, তাও আবার বিনামূল্যে। আপনি নিজের সাথে যে কোনো এক বন্ধুকে নিয়ে যেতে পারেন, তাকেও এই সেবা একদম ফ্রিতে দেওয়া হবে। আরে স্যার, ধন্যবাদ। স্যার, আপনার এই হোটেলটা কোথায়? আরে স্যার, আমাদের হোটেল গোবিন্দগড়ে আছে। স্যার, আপনাকে আজকে গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরোতে হবে, কারণ এই অফার শুরু হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আধ ঘন্টার মধ্যে গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি। জয় ম্যানেজারের কথা শুনে খুব খুশি হয়ে যায়। জয় নিজের সঙ্গে যাওয়ার জন্য নিজের খুবই ভালো বন্ধু সৌরভকে ফোন করলো। আর ভাই সৌরভ, কেমন আছিস? আমি তো ভালোই আছি ভাই, তুই বল, তুই আজ আমাকে কি করে মনে করলি? হ্যাঁ, আমি না গোবিন্দগড়ে আলিশান হোটেলে 3 দিন আর 2 রাত থাকার সুযোগ পেয়ে গেছি, আর তাও ফ্রিতে। আর আমি নিজের সঙ্গে যে কোনো এক বন্ধুকে নিয়ে যেতে পারি। তাহলে তুই কি যাবি আমার সঙ্গে? আরে ভাই, এটা আবার জিজ্ঞেস করার কথা? কবে বেরোতে হবে বল? ব্যাস ভাই, তুই প্যাকিং করে নে, আধ ঘন্টার মধ্যে আমরা বেরোবো। হ্যাঁ ঠিক আছে, আমি তাড়াতাড়ি প্যাকিং করে তোর ঘরে চলে আসছি। তাড়াতাড়ি চলে আয় ভাই, আজ তো আমাদেরই মজাই মজা। সৌরভ নিজের প্যাকিং করে জয়ের ঘরে চলে যায়। মানির ঘরে পৌঁছতেই ওরা দুজন একটা গাড়িতে বসে গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যখন দুজন গোবিন্দগড়ের অর্ধেক রাস্তায় এসে পৌঁছে যায়, তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। আরে ভাই, বর্ষাকাল না হয়েও বৃষ্টি কি করে শুরু হয়ে গেল? এক্ষুনি তো কিছুক্ষণ আগে আবহাওয়া একেবারে পরিষ্কার ছিল। কি জানি ভাই, আজ আবহাওয়াটার কি হয়ে গেল? কিন্তু তুই কেন চিন্তা করছিস? তোর ভাই আছে তোর সঙ্গে, দেখ তোকে কি করে এক নিমেষে গোবিন্দগড়ে পৌঁছে দেব। আরে ভাই, যখন তুই আমার সঙ্গে আছিস তখন আবার কিসের চিন্তা? কিছু দূর আগে যাওয়ার পর দুজনে
শহুলি নামের এক গ্রামে পৌঁছে যায়। আর ওখানে পৌঁছানো মাত্রই ওদের গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। আরে ভাই, এখন এই গাড়িটার কি হয়ে গেল? কি জানি ভাই, আজ আমাদের সঙ্গে কি হচ্ছে? প্রথমেই গ্রীষ্মকালে বৃষ্টি, আর এখনই গাড়িটা বন্ধ হয়ে গেল। এখন ভাই কি করবি? কাছাকাছি তো কোনো মেকানিকও পাওয়া যাবে না, আর রাতও হতে চলেছে। যদি আমরা আজ রাত এই গ্রামেই কোনো থাকার জায়গা থেকে থেমে যাই। হ্যাঁ, এখন তো এমনটাই করতে হবে। দুজনে নিজেদের আশেপাশে দেখে, তারা একটা ব্যক্তিকে ওখান থেকে যেতে দেখতে পায়। তখন জয় ওকে জিজ্ঞেস করে যে, আরে ভাই শোনো, এখানে কাছাকাছি কোথাও থাকার জায়গা আছে যেখানে আমরা দুজন রাত কাটাতে পারবো? এখানে থাকার জন্য একটা হোটেল তো আছে, কিন্তু ওখানে থাকাটা কিন্তু খুব বিপজ্জনক। কারণ এটা বলা হয়েছে ওই হোটেলে প্রায় মৃতদেহদের দেখতে পাওয়া যায়, যারা মানুষদেরকে নিজেদের শিকারে পরিণত করে দেয়। আরে ভাই, কেন অন্ধবিশ্বাস ছড়াচ্ছ? এই মৃতদেহ, ভূত প্রেত কিছু সত্যি হয় না, সব কিছুই অন্ধবিশ্বাস। যদি তোমাদের এতই মরার শখ থাকে তাহলে যাও, আমার কি, এখান থেকে একটু আগে যাবে, তাহলে ওই হোটেল দেখতে পেয়ে যাবে। এইটুকু বলেই ওই ব্যক্তি ওখান থেকে চলে যায়। চল ভাই জয়, আমরা যাই এবার। একে দেখে তো কোনো পাগল মনে হচ্ছিল। ওই ব্যক্তির কথাগুলোকে এড়িয়ে দিয়ে দুজনে ওই হোটেলে গিয়ে পৌঁছে যায়। আর পৌঁছেই ওখানকার ম্যানেজারের কাছে নিজেদের জন্য রুম বুক করার জন্য বলে দিল। শোনো ম্যানেজার, আমরা দুজন আজকের রাতে এখানেই কাটাবো, তাই আমাদের দুজনের জন্য একটা রুম বুক করে দাও। আর বলো কত টাকায় থাকার জন্য আমরা রুম পেয়ে যাব? আমাদের শুধু আজ রাতের জন্যই দরকার। স্যার, এখানে থাকা আর খাওয়া দাওয়া সব কিছু একেবারে ফ্রি। দুজনে ম্যানেজারের কথা শুনে খুব খুশি হয়ে যায়। ম্যানেজার ওদের দুজনকে ওদের রুমের চাবি দিয়ে দেয়, আর ওদের জিনিসপত্রগুলো পৌঁছে দেওয়ার জন্য একটা লোককে ডেকে পাঠায়। ওই লোকটা খোঁড়াতে খোঁড়াতে ম্যানেজারের কাছে চলে আসে, আর ওই দুজনের জিনিসপত্র তুলে ওদের রুমে গিয়ে পৌঁছে দেয়। ওই ম্যানেজারকে দেখে আর ওখানে কাজ করা কর্মচারীদের দেখে জয়ের যেন একটু আজব মনে হলো। যখন দুজনে রুমে বসে থাকে তখন জয় বলল যে, ভাই সৌরভ, তোর কিছু আজব মনে হচ্ছে না? মানে যে ওই ম্যানেজারের আবভাব, এই হোটেলে যারা কাজ করে অদ্ভুত কর্মচারী, আর ওই ম্যানেজার তো আমাদের থেকে টাকাও নিল না। আরে ভাই, তুই একটু বেশি ভাবছিস। এরকম কিছুই নেই, গ্রামের লোকেরা এরকমই হয়। চল, আমার তো খুব খিদে পেয়েছে, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি যে আমাদের জন্য কিছু খাবার পাঠিয়ে দিক। সৌরভ খাবারের ব্যাপারে বলার জন্য ম্যানেজারের কাছে চলে যায়। শোনো ম্যানেজার, আমাদের খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাদের খাওয়ার জন্য কিছু ভালো ভালো খাবার পাঠিয়ে দাও। ঠিক আছে মালিক, আমি আপনার জন্য আজ এমন খাবার পাঠাবো যেটা আপনি এর আগে কখনো খাননি। হ্যাঁ, তাড়াতাড়ি পাঠিয়ে দাও, আমাদের খুব খিদে পেয়েছে। আগে খিদে তো আমাদেরও খুব পেয়েছে, আপনি খেলে তবেই তো আমরা খেতে পারবো। এর মানেটা কি? মালিক, কিছুক্ষণ পরেই আপনি সবকিছু বুঝে যাবেন। আপনি নিজের রুমে চলে যান, আমি আপনার জন্য খাবার পাঠাচ্ছি। সৌরভ নিজের রুমে ফিরে চলে যায়। কিছুক্ষণ পর হোটেলের ওয়েটার ওদের দুজনের খাবারের জন্য একটা ডিশ নিয়ে আসে। ওই ডিশ একটা ঢাকনা দিয়ে ঢাকা ছিল। এতে কি আছে? এতে আপনার জন্য খাবার আছে, আপনি এটা দেখলে তাহলে চিরকালের জন্য মনে রাখবেন। এইটুকু বলে ওই ওয়েটার ওখান থেকে চলে যায়। যখন জয় ডিশটাকে দেখার জন্য ঢাকনাটাকে সরিয়ে দেখে, তখন ওখানে একটা ছেলের কেটে রাখা মাথা পড়েছিল। এটা দেখে দুজন খুব ভয় পেয়ে যায়। এটা কি? আমার প্রথম থেকেই হোটেলটা আজব লাগছিল, তুই আমার কথায় বিশ্বাস করছিলি না। হ্যাঁ ভাই, আমারই বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল যে আমি তোর কথা শুনে বিশ্বাস করিনি। এখন কি করব? কি করব আবার? পালা এখান থেকে, নিজের প্রাণ বাঁচিয়ে। দুজনে নিজের জিনিসপত্র ওই রুমে ছেড়ে দিয়ে দৌড়তে শুরু করলো। আর দৌড়তে দৌড়তে হোটেলের হলে গিয়ে পৌঁছে যায়, আর গিয়ে দেখে যে চারিদিকে মৃতদেহ ছড়িয়ে পড়ে আছে। আরে ভাই,
কোথায় ফ্রির চক্করে ফেসে গেলাম ভাই। আরে কথা বলা বন্ধ কর আর পালা এখান থেকে, না হলে মৃতদেহগুলোর মতো আমরা মৃতদেহ হয়ে পড়ে থাকবো। দুজনে হোটেলের দরজার দিকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ম্যানেজার হাতে কুড়ুল ধরে ওখানেই দাঁড়িয়ে থাকে। ম্যানেজার পুরোভাবে একটা চলতে পারা মৃতদেহকে পরিণত হয়েছিল। ম্যানেজার, তোমার এটা কি হয়ে গেল? তোমার এই অবস্থা কি করে হয়ে গেল? সৌরভ মনে হয়ে মরে গেছে, আর মরে যাওয়ার পর জম্বি হয়ে গেছে। এখনো আমাদের কোনো কথা শুনতে পাবে না। আমাদের এখান থেকে যে কোনোভাবে বেরোতে হবে, না হলেও আমাদেরকে নিজের মতোই বানিয়ে দেবে। যখনই দুজন ওখান থেকে পালানোর চেষ্টা করে, ওখান থেকে আরো অনেক মৃতদেহ আসতে লেগে যায়, আর ওরা জয় আর সৌরভ দুজনকে চারিদিক থেকে ঘিরে ফেলে। আর সুযোগ পেয়ে ম্যানেজার হানির ওপরে কুড়ুল দিয়ে হামলা করে দেয়। সৌরভ! আরে ম্যানেজার, তুমি এটা কি করলে? আমার বন্ধুর ওপর কেন হামলা করলে? আসলে আমরা তোমাদের কি ক্ষতি করেছি? জয়, জয় আমার বন্ধু, আমাকে বাঁচিয়ে নে এই ভূতগুলোর থেকে, না হলে এরা আমাকে একেবারে প্রাণে মেরে ফেলবে। যখনই জয় সৌরভকে বাঁচানোর জন্য সামনে চলে আসে, তখনই ম্যানেজার ওর উপরেও কুড়ুল দিয়ে হামলা করে দেয়। আর দেখতেই দেখতে জয় ওখানেই প্রাণ হারিয়ে ফেলে। তারপর ম্যানেজার আবার একবার সৌরভের ওপর হামলা করে, ওকেও শেষ করে দেয়। তারপরের দিন হোটেলের দরজায় কেউ ঠকঠক করে। কয়েকটা ভ্রমণকারী হোটেলে থাকার জন্য চলে আসে। যখনই হোটেলের দরজা খুলে যায়, তখন সেই ম্যানেজার যে জম্বি হয়ে গেছিল সে একদম ঠিক হয়ে যায়, আর ওই ভ্রমণকারীদের স্বাগত জানায়। নমস্কার স্যার, আপনাদের স্বাগত জানাই আমাদের এই আলিশান হোটেলে। আমরা আপনাদের এমন সার্ভিস দেব যে আজ পর্যন্ত আপনাদের আর কেউই দেয়নি হবে। যখনই ভ্রমণকারীরা ভেতরে যায়, তখন ওখানে সবকিছু একেবারে ঠিক ছিল। না কোনো মৃতদেহ ছিল, আর না রক্তের একটা ফোঁটাও ওখানে পড়েছিল। আর সৌরভ আর জয়, যাদের মৃতদেহরা মিলে মেরে দিয়েছিল, তারাও একদম ঠিক দেখাচ্ছিল, আর সেই হোটেলেই কর্মচারী হয়ে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছিল। রাত্রি 12টার সময় রিয়া আর কার্তিক একটা ইভেন্ট থেকে বাড়ি ফিরছিল। ওরা শর্টকাটের জন্য একটা বস্তির রাস্তা বাছে, যেটা তাদের 30 কিলোমিটার মতো ড্রাইভ বাঁচাতে পারত। আরে কার্তিক, আমাদের হাইওয়ে দিয়েই যাওয়া উচিত ছিল। এই গ্রামের মাটির রাস্তা না, জানি না কেন আমার খুব হন্টেড ভাইবস দিচ্ছে রে। বাহ ম্যাডাম, মানে রাত হলো না যে আপনার ভূত দেখতে পাওয়া শুরু হয়ে গেল। দেখো, এই কাঁচা রাস্তা 2-4 কিলোমিটার পরে শেষ হয়ে যাবে, আর শুধু একটা টার্ন, তারপর সোজা আমরা হোটেলে পৌঁছে যাব। কার্তিক আর রিয়া দুজনেই গাড়িতে বসে একে অপরের সঙ্গে কথা বলছিল, আর কার্তিক ও গাড়িটা গ্রামের ওই বস্তির ধারে কাঁচা রাস্তা দিয়ে ছুটিয়ে চলেছিল। কার্তিক, তুমি কি আমাদের গাড়ি ছাড়া আর অন্য কোনো গাড়ি দেখতে পাচ্ছ? পাচ্ছ না তো? তাহলে তাড়াতাড়ি চালাও। কোথাও কোনো ভয়ঙ্কর কাল আমাদের মৃত্যুর ঘাটে পৌঁছানোর জন্য অপেক্ষা করছে না তো? চলো তাড়াতাড়ি। আরে তুমি ভয় দেখাচ্ছ নাকি কথা বলছো? এর থেকে ভালো তুমি ঘুমিয়েই পড়ো। কিছুটা দূরত্ব হয়তো পেরিয়ে এসেছিল, আর তখনই কার্তিকের চোখ গাড়ির রিয়ার ভিউ মিররের উপর পড়ে যায়, যেটা দেখে ওর রক্ত জমে যায়। কার্তিক তার গাড়ির আয়নায় দেখল একটা মানুষ, তার মাথা নেই, আর ওর গাড়ির পেছনে পেছনে ছুটে চলেছিল, আর তার হাতে একটা চকচকে ধারালো কুড়ুলও ছিল। সেটা দেখার পর কার্তিক এক্সিলারেটরকে খুব জোরে কষে দেয়। ও ভয় তো খুব পেয়ে গেছিল, কিন্তু ও নিজের ভয়টাকে মোটেই বাইরে বার করেনি, কারণ ওর পাশে রিয়া বসেছিল। যদি পেছনের দৃশ্যটা দেখে ফেলতো, তাহলে ভয়ের চোটেই মরে যেত।
আরে কার্তিক, তুমি কোনো ভূত দেখে ফেলেছো নাকি? এত জোরে কেন গাড়ি চালাচ্ছ? কার্তিক এখনো গাড়ির আয়নাতে ওই মাথা কাটা শয়তানকে দৌড়ে আসতে দেখেছিল। ও গোটা গা দিয়ে ঘাম ঝরছিল। তখনই হঠাৎ ওই পেছনে দৌড়ানো মানুষ একেবারে উধাও হয়ে গেল। কার্তিক একটু ছেড়ে নিঃশ্বাস নেয়, কিন্তু তখনই গাড়ির ছাদে জোরে কিছু একটা এসে পড়ে যায়। কার্তিক জানি না কেন তক্ষুনি একটা জোরদার ব্রেক মারল, আর এর সাথেই ছাদে ঝাঁপ দিল ওই মাথা কাটা মানুষটাও। সোজা গাড়ির সামনে এসে পড়ে যায়। ওই ভয়ঙ্কর মানুষটাকে দেখতে পাওয়ার পর রিয়া এক ভয়ঙ্কর চিৎকার করে ফেলে। আর চিৎকার করারই তো কথা, ওই মানুষটাকে দেখে এত মারাত্মক যে লাগছিল। তার ধড় থেকে মাথা আলাদা ছিল, আর তার উচ্চতাও 6 ফুট ছিল। তার হাতে একটা ধারালো হাতিয়ার ছিল, যেটা সে অন্ধের মতো চালিয়ে যাচ্ছিল। আশেপাশের পুরো পরিবেশ একেবারে ঘোর অন্ধকার আর শান্ত পরিবেশে ছেয়ে গেছিল। কার্তিক, আমি বলেছিলাম না এই রাস্তা দিয়ে যেও না, এই রাস্তা আমাদেরকে মেরে ফেলবে। রিয়া, শান্ত হয়ে যাও, চুপচাপ বসে থাকো। এরপর ওই মাথা কাটা মানুষটা আস্তে আস্তে ওদের কাছে আসতে শুরু করে, আর অন্ধের মতো নিজের কুড়ুলটা চালাতে শুরু করে। সে কাউকেই দেখতে পাচ্ছিল না, আর সেই কারণে সে কুড়ুল দিয়ে কখনো গাড়ির বোনাটে মারছিল আর কখনো গাড়ির হেডলাইটে। কিন্তু তার আসল লক্ষ্য ছিল ওই দুজনের মাথা, যারা গাড়িতে একেবারে নিঃশ্বাস বন্ধ করে বসেছিল। আমি বুঝে গেছি এই রাক্ষসের খেলা। ও শুধু আমাদেরকে অনুভব করতে পারে, ও কিছুই দেখতে বা শুনতে পায় না, কারণ ওর কাছে মাথা নেই। তাহলে তুমি কি চাও? আমি এইভাবেই গাড়িতে বসে মৃত্যুর অপেক্ষা করতে থাকি, যে কখনো আসবে আর এসে আমার মাথা ধড় থেকে আলাদা করে দেবে, আর আমার মারাত্মক কষ্টের সাথে মৃত্যু হয়ে যাক? কার্তিক রিয়ার কথা শুনে একেবারেই একমত ছিল না। ও রিয়াকে পালাতে বলে, কিন্তু রিয়া গাড়ির সিটের সঙ্গে একেবারে চিপকে বসে রইল। এতক্ষণ ওই মাথা কাটা মানুষটা শান্ত ছিল, কিন্তু যখনই হালকা নড়চড় হলো তখন সে অন্ধের মতো দৌড়তে লাগলো। সে কার্তিকের পিছু করতে লাগলো, আর কার্তিকও চিৎকার করতে করতে জমির দিকে পালালো। কিন্তু তখনই ওই শয়তান কার্তিকের মাথাটা নিজের ধারালো কুড়ুল দিয়ে কেটে ফেলল, যে কারণে কার্তিকের শরীর জমিতে প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে লাগলো। এরপরে যে ভয়ঙ্কর দৃশ্য রিয়ার সামনে ছিল সেটা এটা ছিল যে এরপরে ও আরো একটা মারাত্মক দৃশ্য দেখতে পেয়ে গেল। ও দেখল যে ওই শয়তান গন্ধ শুকে কার্তিকের কাটা মাথার কাছে পৌঁছয়, আর ওই মাথাটা সে নিজের মাথায় জায়গায় রেখে দিল। বাপরে, এ তো খুবই নিষ্ঠুর শয়তান। আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। এর আগে ওই শয়তান রিয়ার দিকে আসতে পারত। রিয়া গাড়ি রিভার্সে নিল, আর ওই অভিশপ্ত রোড আর ওই মাথা কাটা মানুষটার আতঙ্ক থেকে বেঁচে পালালো। রিয়া একটা ভাগ্যবতী মেয়ে ছিল, যে সেই রাতে মৃত্যু লোকের একেবারে কাছ থেকে নিজের প্রাণ বাঁচিয়ে বেরিয়ে চলে গেছিল। ওই মাথা কাটা মানুষটা গত 15 বছর ধরে ওই অভিশপ্ত বস্তিতে ঘুরে বেড়ায়, আর যদি কারোরও গন্ধ পেয়ে যায় তারও সে মাথা ধড় থেকে আলাদা করে দেয়, তাদেরকেও মাথা কাটা মানুষে পরিণত করে দেয়। সত্যি জীবনে এরকম একটা ঘটনা দেখা কতটা কষ্টের হতে পারে, যখন আপনি এমন কোনো মানুষকে দেখতে পান যার শরীরে মাথা থাকে না।
আর ভুতুড়ে ভাষায় তাকে মাথা কাটা মানুষ বলা হয়। আজ প্রদীপ আর সুনিতার বিয়ে হয়েছিল। দুজনের এটা লাভ ম্যারেজ ছিল, আর দুজনে নিজেদের বিয়েতে খুব খুশি ছিল। প্রদীপের ড্রাইভার খুব দ্রুত গতিতে প্রদীপের গাড়ি ড্রাইভ করছিল, যে কারণে গাড়ি অনেকবার ডিসব্যালেন্স হচ্ছিল। তখনই প্রদীপ ওকে থামিয়ে বলল, আরে ও ড্রাইভার দাদা, আজকে বিয়ের প্রথম রাত, মেরেই দেবে নাকি? একটু আস্তে চালাও। আরে সাহেব, এই যে শর্টকাট আপনি বলেছেন সেটা একটা ভুতুড়ে মন্দির হয়ে পেরোতে হয়, আর সবাই বলে ওই মন্দিরের আশেপাশে ডাইনি ঘুরে বেড়ায়, যে আসা যাওয়া করা লোকেদের নিজের বশে করে নেয়, তাহলে তাদের সঙ্গেই চলে যায়। বাহ, গল্পটা তো খুব ভালো, কিন্তু আফসোস এরকম গল্প অনেক শুনেছি, তাই এইসব এখন ছেলে খেলা মনে হয়। তখনই সুনিতা ওকে থামিয়ে বলল, প্রদীপ, তোমার মাথায় কি একটুও বুদ্ধি নেই? এরকম নির্জন এলাকায় এভাবে ভূত প্রেতের মজা মোটেই ওড়াতে নেই। দেখলে তো ড্রাইভার দাদা, তোমার কারণে এখন ম্যাডামের কাছে বকা খেতে হচ্ছে আমাকে। তখনই গাড়ি ওই ভুতুড়ে মন্দিরের কাছ দিয়ে পেরোতে লাগলো, আর ঠিক সেই সময় কি জানে গাড়িটার কি হয়ে গেল, যে গাড়ি নিজের থেকেই আস্তে হয়ে বন্ধ হয়ে যায়। ওহো, এটা কি করছো ভাই? যদি এইসব তুমি আমাদেরকে ভয় দেখানোর জন্য করে থাকো, তাহলে মনে রেখো আমি তোমার চাকরি খেয়ে ফেলবো। আরে কি সাহেব, আপনিও ভয়ের চোটে আমার নিজের প্রাণটা হুলুস তুলুস করছে। এরকম অবস্থায় আমি আপনাকে ভয় দেখানোর কথা ভাবতেও কি করে পারি? আর এই গাড়িটাকে এখানে এসে বন্ধ হওয়ার ছিল। আচ্ছা, তুমি বলেছিলে এটা কোনো মন্দির, তাই না? আচ্ছা, কোন দেবতার এখানে পুজো করা হয়? বলা তো উচিত নয়, কিন্তু আপনি জিজ্ঞেস করছেন বলে বলছি। এই মন্দির কাল ভৈরবের। নতুন নতুন বিয়ে করা জোড়া তাদের বিবাহিত জীবনের সুখের জন্য এখানে আসে, কিন্তু শুধু সকালে। সূর্য ডোবার পর এখানে কেউ যায় না। সেই জন্য আমি আপনাকে শর্টকাটের জন্য মানা করছিলাম, কিন্তু আপনি শুনলেনই না। আরে বাহ, যদি এটা কোনো মন্দির হয়, আর বিশেষ করে বিবাহিত জোড়ের জন্য, তখন তো আমাদের যাওয়া উচিত। প্রদীপ, তুমি পাগল হয়ে গেছো নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা এখন মাঝরাতে মন্দিরে যাব? আচ্ছা, তার মানে তুমি এটা চাও না যে আমাদের বিবাহিত জীবন সুখে কাটুক? না, আমি এরকম মোটেই বলছি না, কিন্তু কিন্তু কিছু না, তুমি এসো, আমি তোমার সঙ্গে আছি তো। আরে আমার মালিক, ওখানে যাবেন না, ওই ডাইনি এরই অপেক্ষায় থাকে। প্রদীপ ওই ড্রাইভারের কথাটাকে একেবারে এড়িয়ে দিয়ে সুনিতার সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ল আর মন্দিরের দিকে এগিয়ে চলে গেল। ওর নজর মন্দিরের দরজায় পড়ে যায়, যেটা দেখে এমন মনে হচ্ছিল যেন এটা কোনো 500 বছর পুরনো একটা দরজা, কারণ ওই পুরো দরজায় জং ধরে গেছিল। মন্দির তো বাইরে থেকে খুব ইন্টারেস্টিং লাগছে। চলুন ম্যাডাম, ভেতরে গিয়ে দেখা যাক। প্রদীপ, আমার এই জায়গাটা কিছু ঠিক লাগছে না, প্লিজ আমার কথা বোঝো। সুনিতা প্রদীপকে থামানোর চেষ্টা করে, কিন্তু প্রদীপ থামলই না আর ভেতরে চলে যায়। কিন্তু তখনই সুনিতার মনে পড়ে যায় যে ওর বাবা ওকে একটা শক্তিশালী তাবিজ দিয়েছিল, যেটা ওর ব্যাগে রয়েছে। প্রদীপ, মনে আছে বাবা আশীর্বাদ হিসেবে একটা তাবিজ দিয়েছিল? আমার মনে হয় আমাদের ওটা নিয়ে নেওয়া উচিত। ঠিক আছে, তুমি গাড়ি থেকে ওটা নিয়ে এসো, ততক্ষণ আমি ভেতরে তোমার অপেক্ষা করছি। এই বলে প্রদীপ মন্দিরের ভেতরে চলে যায়। সুনিতার ওই সময় নিজের চারিপাশে একটা অদ্ভুত রকমের ছায়া অনুভব হয়ে চলেছিল। এই কারণে ও আস্তে আস্তে ভয় পেয়ে আবার গাড়ির দিকে ফেরত যেতে লাগলো। অন্যদিকে প্রদীপ কারোর কিছু পরোয়া না করে মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলল।
ও পূজা ঘরের দিকে এগিয়ে গেল। ও যখনই পুজো ঘরে প্রবেশ করলো, মন্দিরের ঘণ্টাগুলো নিজের থেকেই একে অপরের সঙ্গে টক্কর খেতে শুরু করে দিল, যেমনটা আরতি করার সময় হয়। ওই সময় তো হাওয়াও চলছিল না, তাহলে এই ঘণ্টাগুলো একে অপরের সঙ্গে কি করে টক্কর খাচ্ছে? তখনই ওর নজর মন্দিরের মূর্তির ওপরে পড়ে যায়। আরে, এটা কোনো মন্দির নাকি ভূতের ঘর? পুজো ঘরে না তো কোনো প্রদীপ জ্বলছে, আর না কোনো ভগবানের মূর্তি রাখা আছে। প্রদীপ নিজেকে এইসব বলছিল, আর তখনই ওর পেছন থেকে সুনিতা আওয়াজ দিয়ে দিল, প্রদীপ ডার্লিং, এদিকে এসো। প্রদীপ তক্ষুনি পেছনে তাকালো। সুনিতা 2 হাত খুলে দাঁড়িয়েছিল। আরে আমার জান, তুমি এসে গেছো? আমি তোমার কখন থেকে অপেক্ষা করে যাচ্ছিলাম। এবার তুমি শুধু দূর থেকেই প্রেম করবে নাকি কাছেও আসবে? আরে কেন আসবো না আমার জান, এক্ষুনি আসছি। প্রদীপ সুনিতাকে গিয়ে গলায় জড়িয়ে ধরল। সুনিতা ওকে বলল, প্রদীপ, তুমি কি ভুলে গেছো আজ আমাদের ফুলসজ্জার রাত? আরে এটাও কি আবার কোনো ভোলার কথা? কিন্তু আমার এমন কেন লাগছে যে আমার থেকে বেশি তুমি অস্থির হয়ে পড়েছো ফুলসজ্জার রাতের জন্য? অস্থির কেনই বা হব না? এই ফুলসজ্জার রাত কি শুধু তোমার একার? ঠিক আছে, তবে তাড়াতাড়ি ঘরে পৌঁছো, আর তারপর আমাদের স্পেশাল নাইটটাও এনজয় করি। আরে বাবা, রাত তো আগেই হয়ে গেছে। ঘরে পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে যাবে, তারপর ফুলসজ্জার রাতের কি আর কিছু বেঁচে থাকবে? তাহলে এখানে এই মন্দিরে আমরা আজকে ফুলসজ্জা করব। প্রদীপ সুনিতাকে গলায় জড়িয়ে ধরে আর ওর সাথে আনন্দ করতে শুরু করে। কিন্তু তখনই প্রদীপের নজর ওপরে টাঙানো কাঁচের ঝালরে পড়ে যায়, যেটা দেখে প্রদীপকে খুব জোরে ঝটকা লেগে যায়। ও সুনিতার শরীরের জায়গায় একটা ডাইনির ভয়ঙ্কর চেহারা আর নোংরা শরীর দেখতে পাচ্ছিল, অথচ বাস্তবে ও সুনিতা ছিল। প্রদীপ বুঝতে পেরে যায় যে ও নিজের ফুলসজ্জা সুনিতার সঙ্গে নয়, বরং কোনো ডাইনির সঙ্গে মানাচ্ছে। তুই কে? ছাড় আমাকে, তুই তো একটা ডাইনি। প্রদীপ ওই ডাইনির কাছ থেকে সরার অনেক চেষ্টা করে, কিন্তু ও এরকম করতে অসফল হয়ে যায়। আর আস্তে আস্তে ওর খুব জোরে যন্ত্রণা হতে লাগলো। ওর এমন মনে হয়েছিল যে খুব তাড়াতাড়ি এবারও ক্লান্ত হয়ে মরে যাবে। ওই ডাইনি যে সুনিতার রূপ নিয়ে প্রদীপকে নিজের জালে ফাঁসিয়েছিল, ও এখন আবার নিজের ডাইনির রূপ ধারণ করে নেয়। অনেক বছর পরে আমি একটা পুরুষ পেয়েছি। এবার আমি নিজের শরীরের খিদে মিটিয়েই ছাড়বো। প্রদীপ যন্ত্রণায় ছটফট করতে লাগলো। সৌভাগ্যক্রমে তখনই ওখানে সুনিতা পৌঁছে যায়। প্রদীপ, এ তুমি কি করছো? সুনিতা প্রদীপকে ওই ডাইনির সঙ্গে একসাথে শুয়ে থাকতে দেখে ফেলে। ও তক্ষুনি নিজের তাবিজটা প্রদীপের দিকে ছুঁড়ে দেয়, যে জন্য ওই ডাইনি পুড়ে যেতে লাগলো আর প্রদীপকে মুক্ত করে দিল। তারপর প্রদীপ আর সুনিতা দৌড়তে দৌড়তে গাড়ির দিকে চলে যায়, যেখানে তাদের ড্রাইভার গাড়ি স্টার্ট করে দেয়। শুরুতে তো গাড়ি স্টার্টই হচ্ছিল না, কিন্তু প্রার্থনা করার পরে গাড়ি স্টার্ট হয়ে গেল আর ওরা সবাই ওখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ল। যখন ওই এলাকাটা শেষ হলো, তখন প্রদীপ সুনিতাকে সবকিছু খুলে বলে, আর তারপর ওদের ড্রাইভার ওদেরকে বলল, সাহেব, এই জন্য আমি আপনাকে মানা করেছিলাম। আপনারা শহরের লোক, আপনারা এখানে সত্যি জানেন না, কিন্তু এখান থেকে যারা আসা যাওয়া করে আর যারা এখানে বসবাস করে এই কথাটা জানে যে এখানে কামুকতার ক্ষুধার্ত ডাইনি বসবাস করে, যেখানে সব পুরুষদেরকে সুন্দর কন্যা
আর তাদের স্ত্রীর রূপে দেখা দেয়, আর তাদের সঙ্গে নিজের ফুলসজ্জার রাত কাটায়, আর তারপর তাদেরকে মেরে এই মন্দিরের ছাদে এনে ঝুলিয়ে দেয়। সবাই বলে এই ডাইনির ফুলসজ্জা অসম্পূর্ণ রয়ে গেছিল, যে কারণে এ আজও নিজের ফুলসজ্জা পুরো করতে চায়, কিন্তু আজ অবধি করতে পারেনি। এই জন্য এখান থেকে যারা পার হয় আজকেও তাদের উপর কড়া নজর রাখে। ভাই বিবেক, দেখ তো আমাদের ভিডিওস কতজন লোক দেখেছে। আরে বাপরে, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যাব। আমার তো মনে হয় আরো ভালো ভিডিওস বানানো উচিত, আর আরো ভয়ের। অন্য কয়েকটা লোকেশন চাই যেটা কেউ কখনো দেখেনি আগে। যদি এই কথাই হয় তাহলে চল পুরনো কেল্লায়। একদম ইউনিক জায়গা ওটা, আজ পর্যন্ত কেউ এক্সপ্লোর করেনি। তুই পাগল নাকি? সবাই বলে যে ওখানে ভূতের বাস। ভূত টুত কিছু হয় না রে ভাই। আর যদি আমাদের ফেমাস হতেই হয় তাহলে এরকম অ্যাডভেঞ্চারাস ভিডিও তো ঢালতেই হবে। ভেবে নে, ভয়ের আগে জিত হয় আমার বন্ধু। এই দেখ ভাই, এই ভিডিওটা পুরনো একটা কিল্লার, এতে মিলিয়ন ভিউজ এসেছে। সমর যে ভিডিওটা দেখালো তাতে নির্জনতার আওয়াজ ছিল ভয়াবহ, এমন যেন পুরনো কেল্লায় হাওয়া পর্যন্ত লোকেদের আত্মাকে কাঁপিয়ে তুলত। ঠিক বলেছি না? যদি আমরা রাতের ভিডিও ছাড়ি তাহলে এক রাতের মধ্যে ফেমাস হয়ে যাব, তারপর টাকার টাকা হবে। চল ঠিক আছে, যাওয়া যাক। পুরনো কেল্লার ব্যাপারে অনেক ভয়ের গল্প ছিল, কিন্তু সমর আর বিবেকের মনে হচ্ছিল যে এই সব মিথ্যে, মন গড়া সব কাহিনী। অটো, কোথায় যেতে চাও ভাই? পুরনো কেল্লায়। সন্ধে হয়ে গেছে, এই সময়টা ঠিক নয় পুরনো কেল্লায় যাওয়ার জন্য। ভাই, প্রত্যেক দিন কারো না কারো মৃতদেহ পাওয়া যায় ওখানে, আর শুনেছি কোনো এক আত্মা রয়েছে যারা লোকেদেরকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে দেয়। ব্যাস ব্যাস, না যাওয়ার হলে যেতে হবে না, কিন্তু ভয় দেখাইও না। তুমি নিজের চোখে কি কিছু দেখেছো? না, শুধু শুনেছি। একদম, সবাই শুধু শুনেছে, কেউ কিচ্ছু দেখেনি। তুমি যদি পুরনো কেল্লায় না যাও তাহলে অন্য কেউ যাবে। ওখানে কেউ যাওয়ার জন্য তৈরি হবে না। যদি বেশি টাকা দেওয়া হয় তাহলে তুমিও যাবে। ভেবে নাও, যদি অন্য কেউ যায় তাহলে গতিটা তোমারই হবে। ঠিক আছে ঠিক আছে, বসে পড়ো। সব শেষে সমর আর বিবেক অটোওয়ালাকে পুরনো কেল্লায় যাওয়ার জন্য মানিয়ে ছাড়ল। এদের মধ্যে কেউই জানে না যে এদের সঙ্গে এরপরে কি হতে চলেছে। কেল্লায় সত্যি কি কোনো ভূত রয়েছে ভাই? আমি তো বেশি কিছু জানি না, কিন্তু শুনেছি একটা ছেলে আর একটা মেয়ে একটা পুরনো কেল্লায় গেছিল। মেয়েটা বিয়ের আগেই গর্ভবতী হয়ে গেছিল। এই রহস্য সবার সামনে চলে আসার কারণে ছেলেটা মেয়েটাকে কষ্ট যন্ত্রণা দিয়ে ওই কেল্লাকে করে দিয়েছিল। দারুণ গল্প মাইরি। আমাকে ভয় লাগছে, আর তোর হাসি পাচ্ছে। তুই কি পাগল নাকি? আমি তো এটাও রেকর্ড করে নিয়েছি, বিলটা পেয়ে যাব বন্ধু। আর বোকা, ভয় পাওয়া বন্ধ কর। যদি ওই ছেলেটার ওই কথাটা লুকিয়ে রাখার হতো তাহলে এখন সবাই এভাবে জেনে যেত নাকি? সব কিছু মন গড়া গল্প ভাই। তুমি ভুল বলছো ভাই। ওই মেয়েটার মরার কিছুদিন পরে ওই ছেলেটা পাগল হয়ে গেছিল আর নির্দয়তার সাথে মরে যেতে হয়েছিল। এইটা শুনে বিবেক চুপ হয়ে রয়ে গেল। ওর ভয় লাগছিল। ভাই, আমরা এখানে পৌঁছে তো গেছি, আমাদের বেশ কিছুক্ষণেরই কাজ আছে। ভিডিও বানিয়ে ফেরত চলে যাব। ঠিক আছে, তোমরা এখানে নেমে পড়ো। আমি কেল্লার ভিতরে যাব না, এখানেই তোমাদের অপেক্ষা করব।
অটোওয়ালা ফেরত যাওয়ার টাকা পেয়ে যাবে, এটা ভেবে সে ওখানে থেমে গেল। সমর আর বিবেক কেল্লার ভেতরে চলে যায়। কেল্লা একেবারে শান্ত ছিল, যেন একদম নির্জনতার থেকেও স্তব্ধ ছিল। ওয়াও, কি দারুণ কেল্লা! চলে আয়, ভিডিও বানাবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে থাকবি নাকি ভেতরেও যাবি? সমর ভিডিও শুট করছে, চারিদিকে অন্ধকারই অন্ধকার। আর হঠাৎ ও একটা চমকানো লাল চোখ দেখতে পেল। চিৎকার শুনে যখন বিবেক পেছনে ঘুরে তাকায়, তখন সেও সেই একই লাল চোখ দেখতে পেল। নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতে লাগলো, কিন্তু যখন ওরা গেটের সামনে এলো, তখন গেট বন্ধ ছিল। আরে ভাই, বাঁচাও, বাঁচাও আমাদের! অটোওয়ালা আমি বলেছিলাম ভেতরে যেও না। আরে ভাই, ওসব ছাড়ো, আমাদের সাহায্য করো আগে। অটো ড্রাইভার সমর তিনজন মিলে গেট খোলার জন্য চেষ্টা করতে লাগলো। এই গেটটা ওরা খুলতেই পারল না। তখনই হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনতে পাওয়া গেল। সমরকে টানতে টানতে কেল্লার ভেতরে নিয়ে চলে যায়। বাঁচাও আমাকে, বাঁচাও! এটা দেখে বিবেক আর অটো ড্রাইভার হতপ্রভ হয়ে গেল। ওরা সবাই কিছুক্ষণের জন্য জড়ো হয়ে গেছিল। সমরের চিৎকার ওদের কানে গর্জন করছিল। দাদা, আমাকে বাঁচিয়ে নাও, আমি তোমাকে অনেক টাকা দেব, আমাকে বাঁচিয়ে নাও, প্লিজ প্লিজ বাঁচিয়ে নাও দাদা। টাকার থেকে বেশি আমার জন্য আমার জীবন ছিল, চলে যাচ্ছি। দাদা প্লিজ বাঁচিয়ে নাও দাদা, বাঁচিয়ে নাও দাদা। অটো ড্রাইভার অটোতে বসে বসে করছিল। গেটটা খুলে গেল। অটো পেছনে মোড়ে গেটের দিকে তাকাতে ওখানে ছিল না। আরে কোথায় গেল? কোথাও একেও এই আত্মাটা মেরে দিল না তো? হে ভগবান! অটো ড্রাইভার তার অটোর দিকে এগোলো। দেখলো যে বিবেক ড্রাইভিং সিটে বসে আছে। তুই এখানে কিভাবে? বিবেক কিছুই বলল না, শুধু অটো ড্রাইভারের দিকে একভাবে তাকিয়ে রইল। চল ছাড়, যাই এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যায়। পেছনে বসে পড়, তাড়াতাড়ি কর। বিবেক ওর একটা কথা শুনল না। আর যখন অটো ড্রাইভার বিবেকের কাছে এলো, তখন বিবেক ওর হাতটা মুড়তে শুরু করল। আরে আরে, এটা তুই কি করছিস? বিবেক করছে না, এটা আমি করছি। ছাড়, ছেড়ে দে আমাকে। তুই এখানে আমার নির্যাতনের তামাশা দেখতে এসেছিলি নয়? এবার তুইও ছটপট করতে করতে মরে যাবি আমার মতো। আরে না, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। বিবেক অটো ড্রাইভারের হাড় গোড় ভাঙতে শুরু করলো। ওর পুরো শরীর থেকে কড়মড় আওয়াজ আসতে লাগলো। আর প্রত্যেকটা হাড়ের আওয়াজের সঙ্গে ওর চিৎকার গর্জন করতে লাগলো। আর সবশেষে বিবেক অটো ড্রাইভারের সব হাড় গোড় ভেঙে দিয়ে তাকে মেরে দিল। এখন শুধু বিবেক বেঁচে ছিল। বিবেক হাসতে হাসতে কেল্লা থেকে গর্তের দিকে এগোতে লাগলো। আমাকে কষ্ট পেতে দেখার লোকেদের শখ কখনো পুরো হবে না। আমি সবাইকে কষ্ট দিয়ে তিলে তিলে মারবো। বিবেকের ভেতরের আত্মাটা বিবেকের শরীরকে উঁচু থেকে নিচে ফেলে দিল। বিবেক
ঘাড়ে পাথরে ধাক্কা খেতে খেতে নিচে পড়ে গেল আর ও নিজের শেষ নিঃশ্বাস নিল। বিবেকের মরে যাওয়ার পরে রক্ত মাখা দুটো পায়ে গর্ত থেকে কেল্লার দিকে এগিয়ে গেল। নির্যাতিত আত্মা আবার কেল্লায় ফিরে চলে গেল। একটা গ্রামে অলোক নামের একজন খুব বড় বিখ্যাত চিত্রকার তার স্ত্রী আর ছেলে রনিদের সঙ্গে থাকত, কিন্তু এখন বয়স হয়ে যাওয়ার কারণে তার জন্য চিত্র তৈরি করা কঠিন হয়ে গেছিল। এক রাতে অলোক নিজের ঘরে চিত্র বানাচ্ছিল আর তার অসুস্থ স্ত্রী বিছানায় শুয়েছিল। তুমি কি করছো? শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আমি নিজের জীবনের শেষ চিত্র বানাচ্ছি, এরপরে আমি কোনো চিত্র আঁকবো না। কার? দেখাও। অলোক তাকে চিত্র দেখিয়ে বলল, তোমার। খুব ভালো। হাওয়ার কারণে ওপরের কাগজটা উড়ে যায় আর স্ত্রী তার নিচের চিত্রটা একটু দেখে ফেলে। ওই নিচে ওটা কার ছবি? অলোক কাগজ উল্টালো আর নিচে রাখা ডাইনির চিত্র সামনে চলে এলো। হে ভগবান, কি ভয়ঙ্কর ডাইনি! এমন মনে হচ্ছে যেন এক্ষুনি বাইরে এসে নিজের বড় রূপ ধারণ করবে। তুমি এরকম ছবি কেন বানালে? আসলে এটাই আমার শেষ ছবি ছিল, কিন্তু আমি ভাবলাম তোমারও একটা ছবি আঁকা উচিত। ওই ডাইনির ছবিটা দেখে প্রতিমার মাথা ঘোরাতে লাগলো। অলোক, সরাও এটা সামনে থেকে। আমার আমার কষ্ট হচ্ছে, সরাও এটা। অলোক তক্ষুনি ওই ছবিটা একটা কাপড় দিয়ে ঢেকে প্রতিমাকে বিছানায় শুইয়ে দিল। আরে তুমি শুয়ে পড়ো, আমি কিছুক্ষণ পর শুয়ে পড়ব। অলোক তার ছবি আঁকাটা বন্ধ করে দিল আর ঘরের বাইরে চলে গেল। প্রতিমা ঘরে একা শুয়েছিল। জানালা দিয়ে দ্রুত হাওয়া ভেতরে আসছিল, এই কারণে ওই কাপড়টা উড়ে গেল আর ডাইনির ছবি আবার দেখা যেতে লাগলো। ওই অন্ধকার ঘরে ওই ডাইনির ছবিটা চমকাতে শুরু করলো আর কাগজটা আস্তে আস্তে ওই বোর্ড থেকে বেরোতে লাগলো। কাগজটা পুরো বেরোনোর পর উড়ে প্রতিমার কাছে চলে আসে আর চেহারা জোরে জোরে টিপতে লাগলো। প্রতিমার নিঃশ্বাস আটকে যাওয়ার কারণে ও জোরে জোরে ছটফট করতে লাগলো। ওই কাগজটা সরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু সেটার কিছুই লাভ হলো না। প্রতিমার আওয়াজটুকুও বেরোচ্ছিল না। আস্তে আস্তে ওর শরীর নড়া বন্ধ হয়ে গেল আর ও শেষে মারা গেল। প্রতিমার মরার পর ওই ছবিটা আবার ওই বোর্ডে চিপকে গেল। অলোক ঘরে এলো, প্রতিমাকে শান্তিতে ঘুমোতে দেখে ওর পাশে এসে শুয়ে পড়ল। পরের দিন সকালে অলোক আর তার ছেলে রনিত প্রতিমার ব্যাপারে জানতে পারল। তখন তারা খুবই দুঃখ পেল। ওরা প্রতিমার শেষ কাজ সম্পন্ন করল। যখন ওর চিতায় আগুন জ্বলছিল তখন অলোকের কিছু মনে পড়ল আর ও ভেতরের দিকে দৌড়ল। ও ভেতরে প্রতিমার ছবির কাছে এলো আর সেটা দেখতে লাগলো। এটা তোমার শেষ চিহ্ন, এটাকেও তুমি নিজের সঙ্গে নিয়ে যাও। এইটুকু বলে ও এক ঝটকায় প্রতিমার চিত্র বোর্ড থেকে বার করলো আর বাইরে এসে ওর চিতায় ছুঁড়ে দিল। কিন্তু ছড়ার পর ও জানতে পারলো যে ও ডাইনির ছবিটাও ছুঁড়ে দিয়েছে। ও কাঁদতে লাগলো আর রনিতকে নিয়ে ঘরের ভেতরে চলে গেল। সেই রাতেই অলোক নিজের ঘরে বিছানায় একা শুয়েছিল। ওর প্রতিমার কথা খুব মনে পড়ছিল। ও উঠল আর প্রতিমার চিতার কাছে চলে গেল। ও চিতার কাছে পৌঁছলো আর একটা পাথরের ওপরে বসে শান্তিতে চিতাটাকে দেখতে লাগলো। এই সময় ওর নজর
চিতায় আটকানো একটা কাগজের ওপর পড়ে যায়। অলোক ওই কাগজটা তুলল আর দেখার পরে ও খুব আশ্চর্য হয়ে পড়ল। ওটা ডাইনির ছবিওয়ালা কাগজ ছিল। আরে, এই কাগজটা আগুনে জ্বললো না কেন? অলোক কিছুই বুঝতে পারল না আর ও দৌড়ে দৌড়ে রনিতের কাছে গেল। আরে খোকা রনিত, এই দেখো, এটা আগুনে জ্বলেনি আর এর মধ্যে ছবিটাও একেবারে ঠিক আছে। কার ছবি? ডাইনির। দুজন খুব ভয় পেয়ে গেল। হঠাৎ ওই কাগজটা নিজের থেকে নড়তে লাগলো আর ছাদ ভেঙে হাওয়ায় উড়ে গেল। অলোক আর রনিত ভয়ের চোটে বাইরে পালিয়ে গেল। ওরা দুজন বাড়ি থেকে দূরে দৌড়তে লাগলো আর হঠাৎ করে থেমে গেল। ওদের সামনে হাওয়ায় ডাইনির ছবিওয়ালা কাগজটা দাঁড়িয়েছিল আর এখন ওটা আগের থেকে অনেক বিশাল হয়ে গেছিল। ওর ভেতরের ডাইনি নড়ছিল। অলোক, তুই আমায় পোড়ানোর চেষ্টা করেছিলি, এবার আমি তোকে জ্যান্ত ছাড়বো না। স্ত্রীর পর এবার তুই হবি আমার শিকার। মানে প্রতিমাকে তুমি মেরেছো? হ্যাঁ। ডাইনি জোরে জোরে হাসতে লাগলো। অলোক ভয় পেয়ে গিয়ে পালাতে লাগলো, কিন্তু ওই ডাইনি ওকে কাগজ দিয়ে ঘিরে ফেললো। অলোক কাগজের ঘেরায় বন্দি হয়ে গেল। ডাইনি অলোককে হাওয়ায় তুলে কাগজের মধ্যে আটকে ধরলো আর ওর শরীরটাকে মোচড়াতে লাগলো। এরই সাথে অলোকের হাড় গোড় ভাঙার আওয়াজ পাওয়া যাচ্ছিল। ও যন্ত্রণার কারণে চিৎকার করছিল। শেষে ওর আওয়াজ শান্ত হয়ে গেল আর ওই কাগজটা অলোকের রক্তে জায়গায় জায়গায় লাল হয়ে গেছিল। ডাইনি কাগজটাকে এক ঝটকায় খুলল আর অলোকের শরীর রনিতের সামনে এসে পড়ে গেল। রনিত ভয়ের চোখে অলোককে দেখছিল। ডাইনি রনিতের কাছে আসতে লাগলো। এবার তোমার পালা। রনিত ভয় পেয়ে পেছনে যেতে লাগলো। ও নিচে পড়ে থাকা একটা কাঠ তুলল আর ডাইনিকে ভয় পেয়ে বলল, দেখো, সামনে আসবে না। তুমি আমাকে একটা ছোট কাঠ দিয়ে মারতে পারবে না। ডাইনি হাসতে লাগলো আর রনিতের কাছে পৌঁছে গেল। যখনই ওই ডাইনি রনিতকে ধরার জন্য সামনে এগোলো, রনিত ওই কাঠটা জোরে ঘুরিয়ে দিল আর ওই কাগজে গর্ত হয়ে গেল। এই কারণে ওই ডাইনি পেছনে সরে গেল। রনিত দেখল যে ওই গর্ত দিয়ে কালো রক্ত বেরোচ্ছিল। রক্ত এই জন্য বেরোচ্ছিল কারণ যেখানে গর্ত হয়েছিল ওখানে ডাইনির পা বানানো হয়েছিল আর ওই রক্ত ওর পা থেকে বাইরে আসছিল। রনিত এটা দেখে হাসতে লাগলো। আয়, তোলা আমাকে, আয় না। ডাইনি খুব রেগে গেল আর ও রনিতকে ধরে কাগজে চেপে ধরতে লাগলো। রনিত জোরে কাঠ ঘুরিয়ে দিল আর কাগজটাকে দুই ভাগে ছিঁড়ে দিল। ডাইনি জোরে জোরে চিৎকার করতে লাগলো। কাগজের থেকে হাত ছাড়ার কারণে রনিত নিচে পড়ে গেল। ডাইনি দুই ভাগে কেটে গেল। কাগজ ডাইনির কালো রক্তে ভরে গেল আর আস্তে আস্তে ছোট হতে লাগলো। কাগজ আবার পুরনো আকারে আসার পর মাটিতে পড়ে গেল আর পড়তে লাগলো। তার সাথেই ডাইনির জ্বলার চিৎকার শুনতে পাওয়া গেল। কাগজটা একেবারে পুড়ে যাওয়ার কারণে রনিত অলোকের লাশের কাছে গেল আর অনেকক্ষণ ওখানেই কাঁদতে থাকলো। 16 জুলাই 2012, কাশিরিঘাট। 4টে বন্ধু, অনিকেত, সাহিল, রাজীব আর অমিত, এক রাত আগে মুম্বাই ফিরে আসছিল। ওরা সবাই হলিডেজ এনজয় করার পরে ফেরত নিজেদের হোম টাউন ফিরে আসছিল। আরে ভাই, কখনই রাস্তা শেষ হবে? 2 ঘন্টা ধরে রাস্তাতেই ঘুরে চলেছি,
বসে বসে কোমরে পাক ধরে গেছে। হ্যাঁ ভাই শাহিদ, তুই এই রাস্তার ব্যাপারে আদৌ কিছু জানিস নাকি এমনি গাড়িটাকে ছুটিয়ে চলেছিস? জানি না ভাই, ইউজুয়ালি সকালে তো এই রাস্তা তাড়াতাড়ি পার হয়ে যায়, কি জানি এখন কি হয়ে গেল। আচ্ছা, এটা কি অজুহাত? তাহলে তুই এটা বলতে চাইছিস যে রাত্রে এই রাস্তা এমনি এমনি লম্বা হয়ে গেল? না, আমি আসলে এটা বলতে চাইছিলাম না। আমি আজ পর্যন্ত রাত্রে এই রাস্তা দিয়ে সফর করিনি। সকালে 2 থেকে 3 বার এখান থেকে পার করেছি, রাতের এক্সপেরিয়েন্স তো আমারও নেই। আচ্ছা, তাহলে কোনো এক্সপেরিয়েন্স ছাড়াই তুই রাত 12টার সময় রাস্তাটা বেছে নিলি। ওরা নিজেদের মধ্যে কথাই বলছিল, আর তখনই ওরা পেছন থেকে কোনো ট্রাকের জোরে হর্ন শুনতে পেল। ওই ট্রাকটা বারবার ওদের গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করে যাচ্ছিল। কি রকম ড্রাইভার ভাই, মদ খেয়ে গাড়ি চালাচ্ছে নাকি? এইটুকু বলা মাত্রই ওই ট্রাকটা এদের গাড়িটাকে একটা জোরে ধাক্কা মারলো আর বারবার হর্ন বাজাতে থাকলো। সাহিল, সাইড দে ওকে, না হলে আমাদের মারার উদ্দেশ্যে এসেছে। সাহিল ওই ট্রাকটাকে সাইড দিয়ে দিল আর ওই গাড়িটা সোজা আগে এগিয়ে চলে গেল। তোমরা ওই গাড়িটাকে দেখলে? এমন মনে হচ্ছিল যেন কোনো গর্ত থেকে বার করা হয়েছে, মনে হচ্ছিল যেন 20 বছরের পুরনো ট্রাক ছিল। ওরা এই ইনসিডেন্টের থেকে ঘাবড়ে গেছিল। প্রায় 10 মিনিট পর গাড়ি একটা পুরনো কবরস্থান থেকে পার হয়। সেই হাইওয়েতে একটা কবরস্থানও পড়তো। গাড়ি যখন ওই কবরস্থানের কাছ থেকে পার হয়, ওরা কবরের কাছে সেই পুরনো ট্রাক দেখতে পায়, যেটা কিছুক্ষণ আগে ওদের প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছিল। সাহিল, গাড়ি থামা, ওই দেখ। আরে, এটা তো সেই ট্রাকটাই যে আমাদের বিরক্ত করে রেখেছিল। তাহলে বন্ধুরা, কি চলছে মনে? আমার মনে হয় আমাদের একবার গিয়ে দেখা দরকার যে আসলে ব্যাপারটা কি। পাগল হয়ে গেছিস নাকি? মাঝরাতে এইভাবে কবরস্থানে যাওয়ার কথা বলছিস? আরে মরতে চাস নাকি? অমিত ওদেরকে ওখানে যাওয়ার থেকে থামানোর চেষ্টা করে, কিন্তু তখনই ওরা ওই ট্রাক থেকেই একটা লোককে নিচে নামতে দেখতে পায়, যে কালো পোশাক পরে রেখেছিল আর তার মাথার উপর একটা হেড ছিল। সে প্রায় 7 ফিট লম্বা আর হাট্টা ঘাট্টা ছিল। এটা দেখে জানি না কেন সবার উৎসাহটা আরো বেড়ে গেল, আর অমিতকে ছেড়ে সবাই ওই লোকটার ব্যাপারে জানার জন্য উৎসুক হয়ে পড়ল। অমিতকেও বাধ্য হয়ে ওদের সঙ্গে যেতেই হলো, কারণ ও একা থেকে কি বা করে নিত। টর্চের আলোতে ওরা যখন ওই ট্রাকের কাছে, ওই দেওয়ালের কাছে পৌঁছলো, ওদের মন বসে গেল। ওরা যেটা দেখলো সেটা দেখার পরে ওদের গায়ে কাঁটা দিয়ে দিল। ওরা দেখলো একটা ট্রাক ড্রাইভার, মানে সেই মুখোশ পরা লোকটা, সে কবর খুঁড়ে দিয়ে মৃতদেহ পার করলো আর তাদের নির্দয়ভাবে খেয়ে যাচ্ছিল। ও শরীরের প্রত্যেকটা অঙ্গ পার করে করে খুবই কুৎসিতভাবে খেয়ে চলেছিল। ভাই, এটা আবার কোন রাক্ষস? বেরো তাড়াতাড়ি এখান থেকে। ঘাবড়ে গিয়ে ওরা সবাই একসাথে পালালো, কিন্তু অমিত এত ভয় পেয়ে গেছিল যে ও নড়তেও পারল না। ওদের আওয়াজ শুনে ওই শয়তানটা জানতে পেরে গেল যে কেউ তার উপর নজর রাখছে। সেই জন্য সে সোজা পেছনে ঘুরে তাকায়, আর ঘুরে তাকাতেই সে ওখানে 3টে ছেলেকে দৌড়তে আর একা সেখানে অমিতকে দাঁড়িয়ে থাকতে দেখে। ওই শয়তান অমিতের কাছে চলে আসে, আর ওই শয়তানটা সোজা অমিতের গলায় ঘাত করলো, আর একটা ঘাতেই অমিতের ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে গেল। আর এর সাথেই অমিতের গল্প এখানে শেষ হয়ে গেল। কিন্তু এর পরের দৃশ্যগুলো এর থেকেও ভয়ঙ্কর হওয়ার ছিল। পালাও সবাই তাড়াতাড়ি গাড়ির দিকে, থামবে না। সবাই গাড়ির দিকে দৌড়তে লাগলো, আর ফাইনালি গাড়ির কাছে এসে পৌঁছলো আর গাড়িতে বসে পড়লো। আর শয়তান এতক্ষণ অব্দি ওদের পেছনে
সাহিল, কি করছিস? তাড়াতাড়ি গাড়ি স্টার্ট কর। এখন গাড়ি স্টার্ট হচ্ছে না, আমি এখন কি করব? চেষ্টা তো করেই যাচ্ছি। সাহিল গাড়িটাকে স্টার্ট করার পুরো চেষ্টা করছিল, কিন্তু ওর গাড়ি স্টার্টই হচ্ছিল না। তখনই ওরা দেখতে পেল ওই দূরে দাঁড়িয়ে থাকা শয়তান অমিতের দেহটাকে খাওয়ার পর ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে। ও এখন দ্রুত হয়ে গেছিল আর ওই গাড়িটার প্রায় কাছে এসে গেছিল, কিন্তু সৌভাগ্যক্রমে গাড়ি স্টার্ট হয়ে গেল আর দ্রুত গতিতে সাহিল গাড়িটাকে আগে এগিয়ে নিয়ে গেল। শয়তান এই 3 জনের পেছনে পড়ে গেছিল আর তখনই ও হাওয়ায় উড়ে গেল আর সোজা গাড়ির উপর ঝাঁপ দিয়ে দিল। আর অনিকেত জানলার বাইরে নিজের মাথা বার করলো এটা কনফার্ম করার জন্য যে এটা কি সেই শয়তানটাই। তখনই ওই শয়তানটা অনিকেতের মাথাটাকে নিজের ভারী তলোয়ার দিয়ে কেটে আলাদা করে দিল আর তার অর্ধেক কাটা শরীর গাড়ির মধ্যেই ছটফট করতে লাগলো। এটা দেখে গাড়িতে উপস্থিত সাহিল আর রাজীব দুজনে ভয় পেয়ে গেল আর প্রাণ বাঁচানোর জন্য চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দেয়। ওরা দুজন ঘাসের ময়দানে পড়ে যায়, যে কারণে ওদের কম আঘাত লাগলো। ওরা দুজন নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ শুয়ে পড়ে থাকে, কিন্তু ওদের ভয়টাকে ওই শয়তানটা অনুভব করে নেয় আর তারপর সে রাজীবকে এক কোণে দেখতে পেয়ে যায়। ওই শয়তানটা লম্বা নখ আর নিচের ধারালো তরোয়াল দিয়ে রাজীবের উপর ঘাত করে দেয়, যে কারণে ওর ভয়ঙ্কর চিৎকার বের হয়ে গেল আর ওর গল্পটাও এখানেই শেষ হয়ে গেল। ওর মাথাটাও ধর থেকে মাটিতে এসে পড়ে যায়। ওই শয়তানটা সাহিলকে দেখতে পায়নি আর সাহিলও রাজীবের মৃত্যুর সময় ওখান থেকে বেরিয়ে চলে গেছিল, যে কারণে ও বেঁচে পালিয়ে যায়। 16 ডিসেম্বর 2012 রাতে কাসেরিঘাট হাইওয়েতে যে ভয়ঙ্কর দুর্ঘটনা ওদের সঙ্গে ঘটল, সেটা থেকে সবাইকে এটা শিখে নেওয়া দরকার যে অন্ধকার রাতে ভূতেদের রাস্তা দিয়ে পার হওয়ার ফল কতটা মারাত্মক হতে পারে। কথায় বলে ওই ভূতের রাস্তার কাহিনীতে কোনো শয়তান আছে যে প্রত্যেক রাতে 12টা থেকে 3টের মধ্যে নিজের পুরনো মারাত্মক ট্রাকে বসে নিজের শিকারের পিছু করতে থাকে আর তাদেরকে মেরে কবরস্থানে দফন করে দেয়। পরের রাতে তাকে সেই কবর থেকেই বার করে তার শরীরের টুকরোগুলোকে খেতে থাকে, যে কারণে সে অমর থাকতে পারে। রিমা আর সোম এই দুজন চোর রাতের সময় গ্রামে গ্রামে ঘুরে চুরি করতে যেত। দুজনেরই এই কাজে খুব আনন্দ হতো। এক রাতে এইভাবেই চুরি করার উদ্দেশ্যে রিমা আর সোম একটা গ্রামে এসে পৌঁছয়। দুজন একটা গাছের নিচে বসে গ্রামটা দেখতে লাগলো। গ্রাম দেখতে খুব ছোট ছিল, কিন্তু বাড়িগুলো খুব ভালো আর বড় ছিল। দেখতে পাচ্ছ রিমা, গ্রামের সবাই খুব ধনী ঘরের মনে হচ্ছে। এই গ্রামটা তো আমাদের এক রাতের মধ্যেই ধনী বানিয়ে দেবে। কিন্তু এই ধনী লোকগুলো খুব বেশি চালাক হয়, এদের ঘরে চুরি করা সহজ কাজ নয়। আরে তুমি সে নিয়ে চিন্তা করো না, আমার কাছে একটা উপায় আছে। এই গ্রামের ধনী লোকেরা খুব বেশি ভীতু হয়। আমরা এদেরকে নকল ডাইনি হয়ে ভয় দেখাবো আর তারপর লুটে নেব। এটা তো সত্যি দারুণ আইডিয়া। এখন এদেরকে নকল ডাইনির থেকে কেউ বাঁচাতে পারবে না। এইটুকু বলে রিমা ডাইনির মতো হাসতে লাগলো আর বৃষ্টি শুরু হয়ে গেল। গ্রামে গোবিন্দ নামের এক লোক তার স্ত্রীর সঙ্গে থাকতো। সে খুব ধনী ছিল না, কিন্তু টাকার কোনো অভাবও ছিল না। সেই রাতে ওরা দুজন ঘরে গল্পগুজব করছিল। তখনই ঘরে লাইট চলে গেল। আরে এই কি, তুমি এখানে থামো, আমি উপরে দেখে আসছি। হয়তো বৃষ্টির জন্য চলে গেছে। গোবিন্দ ওখান থেকে চলে গেল।
বাইরে হঠাৎ বিদ্যুৎ পড়ল আর নলিনী ভয় পেয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ওপর থেকে গোবিন্দের জোরে জোরে চিৎকারের আওয়াজ এলো। সেই আওয়াজ শুনে নলিনী আরো ভয় পেয়ে গেল। গোবিন্দ, কি হয়েছে তোমার? নলিনী অন্ধকারে ভয় পেয়ে ওপরে যেতে লাগলো। সেই সময় ওপর থেকে গোবিন্দ দৌড়ে নিচে আসছিল। সিঁড়ির মাঝখানে দুজনে ধাক্কা খেল আর নিচে পড়ে যায়। নলিনী গোবিন্দকে দেখল। ও খুব ভয় পেয়ে গেছিল আর ওর মাথা থেকে রক্ত বের হচ্ছিল। এই রক্ত কোথা থেকে বেরোচ্ছে? ওপরে কে আছে ওপরে? ডাইনি। ডাইনির নাম শুনে নলিনীও ভয় পেয়ে যায়। তখনই দুজনে দেখল যে সিঁড়ি থেকে একটা আলো ওদের দিকে হাওয়ার সাথে চলে আসছিল। দুজন ভয় পেয়ে পালালো আর ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। গোবিন্দ দরজা ভাঙার চেষ্টা করলো, কিন্তু ওর কিছুই অসর হলো না। এতক্ষণে পেছন থেকে এক ভয়ঙ্কর আওয়াজ এলো। দাঁড়াও। দুজনে পেছনে ঘুরে তাকালো। তখন ওখানে একটা ডাইনি হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিল। ওই মোমবাতির আলোয় তার ভয়ঙ্কর চেহারা খুব বেশি মারাত্মক লাগছিল। পালানোর কোনো দরকার নেই। আমি যেমনটা বলবো তেমনটা যদি তোমরা না করো তাহলে আমি তোমাদের দুজনকে মেরে ফেলবো। তুমি যা বলবে আমরা তাই করব, কিন্তু আমাদের যেতে দাও প্লিজ। খুব ভালো কথা। এইটুকু বলে ডাইনি হাসতে লাগলো। তারপর ডাইনি নিজের একটা হাত জানালার দিকে বাড়ালো আর নিজের আঙুল নাড়াতে লাগলো। যখনই ডাইনি আঙুলটা নাড়ালো, একটা বড় ব্যাগ জানলা থেকে উড়ে ভেতরে চলে এলো আর ডাইনির সামনে মাটিতে পড়ে গেল। এটা দেখে গোবিন্দ আর নলিনী খুব বেশি ভয় পেয়ে যায়। তোমার সব টাকা আর সোনা এই ব্যাগে রেখে দাও। দুজন একে অপরের দিকে দেখে ভাবতে লাগলো। ততক্ষণে ডাইনি চিৎকার করে ওঠে, তাড়াতাড়ি করো, নাহলে এই আগুনে তোমাদের দুজনকে পুড়িয়ে ফেলবো। গোবিন্দ গিয়ে ব্যাগ তুলল আর দৌড়ে দৌড়ে টাকা নিতে চলে গেল। ডাইনি ওখানেই দাঁড়িয়ে থেকে নলিনীকে দেখে যাচ্ছিল। নলিনী ডাইনি ওই ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পাচ্ছিল। হঠাৎ জানালা থেকে জোরে হাওয়া এলো আর ডাইনির শাড়ি উড়তে লাগলো। নলিনীর নজর ডাইনির পায়ের দিকে চলে যায়। ও দেখল যে ডাইনির শাড়ির ভেতরে জিন্স পরেছিল। নলিনীর ডাইনির ওপরে সন্দেহ হতে লাগলো। এই ডাইনি তো কোনো মেয়ে মনে হচ্ছে যে চুরি করার উদ্দেশ্যে এখানে এসেছে। আমাকে এই কথাটা গোবিন্দকে বলতেই হবে। নলিনী লুকিয়ে নিজের চপ্পল খুলে দিল আর ওই মোমবাতির উপরে ছুঁড়ে মারল। এই কারণে মোমবাতি নিভে গেল আর ঘর অন্ধকার হয়ে গেল। অন্ধকার হওয়া মাত্রই নলিনী গোবিন্দের দিকে পালালো। গোবিন্দ, দাঁড়িয়ে যাও, ও একটা নকল ডাইনি। ডাইনিও ওর পেছনে দৌড়লো, কিন্তু অন্ধকারের জন্য ওর মাথা কোনো জিনিসের সঙ্গে ধাক্কা খেল আর ও নিচে পড়ে গেল। ঘরে লাইট আবার চলে এলো। ডাইনির আওয়াজ শুনে গোবিন্দ আর নলিনী ওর কাছে এলো। ডাইনি মাটিতে চুপচাপ পড়েছিল আর এখন শাড়ির ভেতরের জিন্স পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল। আরে, এতে একটা নকল ডাইনি। তাহলে ওই ব্যাগটা হাওয়ায় কি করে উড়ে গেছিল? ডাইনির আওয়াজ শুনে সোম ভেতরের দরজা খুলে ভেতরে এলো আর সোজা গিয়ে ডাইনির কাছে বসে পড়ল। রিমা, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? আচ্ছা,
তার মানে তুমিও এর সাথে রয়েছো। আমি এক্ষুনি পুলিশকে ডেকে তোমাদের দুজনকে ভেতরে করাচ্ছি। যখন গোবিন্দ ফোনের দিকে এগোলো, বাইরে খুব জোরে বাজ পড়ল আর ডাইনি গোবিন্দের পা ধরে ফেলল। গোবিন্দ হঠাৎ করে অবাক হয়ে পড়ে। ডাইনির শরীর আস্তে আস্তে হাওয়ায় উঠতে লাগলো। এটা দেখে নলিনী আর গোবিন্দের সাথে সাথে সোমও ভয় পেয়ে গেল, কারণ ও জানতো যে শাড়ির ভেতরে তো রিমা ছিল। আরে এসব কি হচ্ছে? এ তো একটা সাধারণ মেয়ে ছিল যে নকল ডাইনি হয়ে এসেছিল। রিমা! ডাইনি হাওয়ার উপর দাঁড়িয়ে পড়ল। কোনো রিমা নেই এখানে। ওই টাকার ব্যাগ আমায় দিয়ে দাও, নইলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। গোবিন্দ ভয় পেয়ে বলল, আমি দেব না। নলিনী, এটা নিশ্চয়ই এদের কোনো নতুন ফন্দি। কি বললি? ডাইনি রাগের চোটে গোবিন্দকে হাওয়ায় চাকিয়ে নেয় আর দেওয়ালে ছুঁড়ে দেয়। ডাইনি ওই ব্যাগটা তুলে নিল আর বাইরে আকাশে উধাও হয়ে গেল। সোম দৌড়ে দৌড়ে বাইরে এলো আর ডাইনির দিকে দেখতে লাগলো। সোম নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, কারণ ওর বন্ধু যে নকল ডাইনি সেজেছিল, ও এখন আসল ডাইনির রূপ নিয়ে মানুষদেরকে মারছিল। ওই দুর্ঘটনার পরে গ্রামে ডাইনির কারণে অনেক লোকেদের মৃত্যু হয়ে যায়, কারণ সবাই তার জিন্স দেখে তাকে নকল ডাইনি ভেবে তাকে টাকা দিতে বারণ করে দিত।